আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ওয়েবসাইট অডিট বা এসইও অডিট, যেটাই বলেন না কেন। আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমাদের নিজেদের ওয়েবসাইট অডিট করে দেখব আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের প্রবলেম আছে কি না। ওয়েবসাইট অডিট বলতে বোঝানো হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসইও জনিত যে প্রবলেমগুলো আছে তা খুঁজে বের করে একটা রিপোর্ট আকারে সাবমিট করা বা হচ্ছে রিপোর্ট আকারে তৈরি করাকেই ওয়েবসাইট অডিট রিপোর্ট বলা হচ্ছে। তো ওয়েবসাইটকে দুভাবে অডিট করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে টেকনিক্যালি। ম্যানুয়ালি হচ্ছে আমরা প্রত্যেকটা পার্ট বা রেজাল্টগুলোকে ম্যানুয়ালি বের করার ট্রাই করব ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল করে। আর টেকনিক্যাল অডিট বলতে বোঝানো হয়ে থাকে যে কোনো একটা টুলসের সাহায্যে একসাথে সকল রিপোর্ট বের করে নিব, সেটাকে বলা হচ্ছে টেকনিক্যাল অডিট। টেকনিক্যাল অডিট করতে আহামরি তেমন সময় বা বেশি কষ্ট করতে হয় না, বাট ম্যানুয়াল অডিটটা আমাদেরকে নিজেকে যেহেতু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্ট বের করতে হবে, যার কারণে এখানে একটু কষ্ট করতে হবে। টেকনিক্যাল অডিটে যেহেতু টুলসটাই একসাথে রেজাল্ট সব কিছু দিয়ে দিচ্ছে, তাহলে ওখানে আসলে দেখার মতো তেমন কিছু থাকে না। বাট ম্যানুয়ালি যখন করব তখন আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্ট বুঝতে পারবো যে আসলে কোনটা কি, কেন, কি কারণে প্রবলেম হচ্ছে, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। তো যার কারণে আমি আপনাদেরকে এখানে আজকে যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে ম্যানুয়াল এসইও অডিট। ম্যানুয়ালি আমরা অডিটটা করব। এছাড়া আমি বলে দিব কোন টুলসের সাহায্যে আবার টেকনিক্যালি করা যায়, সেটা পরবর্তীতে বলে দিব। আগে হচ্ছে আমরা কি করে নিব, ম্যানুয়াল অডিটটা করে ফেলব। তো আমি অলরেডি একটা রিপোর্ট বের করেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রিপোর্টটা। একটা শিট ওপেন করেছি, এই শিটেই হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে অডিট করে রিপোর্টটা এই শিটের মধ্যেই রেডি করব। কারণ কি প্রবলেম আছে না আছে সেই বিষয়গুলোকে প্রেজেন্ট করতে হবে, আর প্রেজেন্ট করার জন্যই হচ্ছে শিটটা। তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি কয়েকটা সেকশন: অন পেজ, কন্টেন্ট কোয়ালিটি, অফ পেজ, টেকনিক্যাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড পলিসি, কন্ট্যাক্ট। তো প্রত্যেকটা রিপোর্টই আমাদেরকে একটু বের করতে হবে। তো প্রথমত হচ্ছে আমি অন পেজ দিয়ে আমাদের অডিটটা শুরু করব। আমি ধরে নিলাম এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। তো ক্লায়েন্টের ওয়েবসাইট অডিট করতে হলে ক্লায়েন্ট আপনাকে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে বা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবে কোন ওয়েবসাইটটা আপনাকে অডিট করা লাগবে। তো আমরা অলরেডি একটা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি, যে ওয়েবসাইটটা আমরা অডিট করব। তো এখন এই ওয়েবসাইটটাতে আমরা প্রথমত যে পার্টটা দেখব সেটা হচ্ছে অন পেজ রিলেটেড, তার কি কি ইস্যুস আছে, টাইটেলটা ঠিকঠাকভাবে আছে কি না, টাইটেলটা কত থেকে কত ক্যারেক্টারের মধ্যে যেন থাকা উচিত ছিল, 10 থেকে 70 ক্যারেক্টার। আর ম্যাটা ডেসক্রিপশনটা 160 থেকে 300 ক্যারেক্টার। আর হেডিংটা কিভাবে ইউজ করার কথা বলেছিলাম, হ্যাঁ H1 থেকে H3 পর্যন্ত ইউজ করা লাগবে এবং H1 একবারের বেশি ইউজ করা যাবে না। আচ্ছা, ইমেজের এলটি টেক্সটটা কি যেন ছিল, ইমেজের এলটি টেক্সট ইমেজের নামটাই ছিল আর কি। ইমেজের নামটা যে ট্যাগের মধ্যে অ্যাড করা হয় সেই ট্যাগটাকে ইমেল এলটি টেক্সট বলা হয় আর কি, অল্টারনেটিভ টেক্সট বা হচ্ছে অল্টা টেক্সট। তো এগুলো অলরেডি আমরা করে আসছি। কোথায় করে আসছি, কম্পিটিটর অ্যানালাইসিসে। কোথায় করেছিলাম, কম্পিটিটর অ্যানালাইসিসে। তখন আমরা বের করেছিলাম আমার কম্পিটিটরদের রেজাল্ট। এখন বের করতে হবে কার রেজাল্ট, আমার নিজের ওয়েবসাইটের বা ক্লায়েন্টের নিজের ওয়েবসাইটের রেজাল্ট বের করতে হবে। তখনও তো আমরা ওয়েবসাইটেরই বের করছি, কার ওয়েবসাইট, কম্পিটিটর ওয়েবসাইট। তখন আমরা কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য কম্পিটিটর ওয়েবসাইটের রেজাল্ট বের করছিলাম। আর এখন অডিটের ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের বা ক্লায়েন্টের ওয়েবসাইটের রেজাল্টগুলো বের করব। তো প্রথমত আমরা যখন কম্পিটিটর অ্যানালাইসিস করেছিলাম তখন আমরা নির্দিষ্ট একটা পেজকে জাস্ট অ্যানালাইসিস করেছিলাম। আমরা কি ওই ওয়েবসাইটের অন্যান্য পেজগুলোতে ভিজিট করেছিলাম, নাকি শুধুমাত্র যে পেজটা আমাদের সামনে আসে সেই পেজটা ওপেন করেছি, যে পেজটা সামনে আসছিল সেই পেজটা। বাট যেহেতু এখন আমি আমার ওয়েবসাইটটাকে অডিট করছি, তাহলে আমার ওয়েবসাইটের এভরি পেজ বা ক্লায়েন্টের ওয়েবসাইটের এভরি পেজকে কী করা লাগবে, অ্যানালাইসিস করা লাগবে, অডিট করা লাগবে। কথা কি ক্লিয়ার, কি বলতে চেয়েছি? তো আমি অলরেডি ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নিয়েছি। তো আমরা প্রথমে হচ্ছে অন পেজ রিলেটেড ইস্যুসগুলো বের করব। তো আমি এখন আমার ওয়েবসাইটে যদি 100টা পেজ থাকে, 100টা পেজের রেজাল্ট কি এখানে লিখতে পারবো? হ্যাঁ। তো এই জন্য আমরা আলাদা একটা ট্যাব এখানে রেখেছি, যেখানে হচ্ছে আমরা আলাদা আলাদা পেজের রেজাল্টগুলোকে নিব। এখানে প্রত্যেকটা পেজের ইউআরএল এখানে দিব, দিয়ে তারপর আলাদা আলাদা রেজাল্টগুলো কি করব, বের করব।
তো হ্যাঁ আলাদা হবে, দেখাচ্ছি আমি। যে দেখেন এটাকে আমরা হোম পেজ বলছি, .com পর্যন্ত আমরা এটাকে কি বলে থাকি, হোম পেজ বলা হয়ে থাকে। তো একটা ওয়েবসাইটের তো শুধুমাত্র একটা পেজ থাকে না, আমি আবারও বলছি একটা ওয়েবসাইটের অনেক অনেক পেজ থাকে। তো আমি বলছিলাম যে প্রত্যেকটা পেজকেই আমাকে কি করা লাগবে, অডিট করা লাগবে। তো প্রথমত আমরা হোম পেজ দিয়ে হচ্ছে আমাদের অডিটটা শুরু করছি, যার কারণে আমি হোম পেজের ইউআরএলটা এখান থেকে নিয়ে নিলাম। হোম পেজের ইউআরএল নিয়ে আমি প্রথমত কি বের করব, তার টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, ইমেজ, এলটি টেক্সট। পারমালিংকটা হয়তো আপনারা জানেন না, সেটা আমরা শেয়ার করিনি এখন পর্যন্ত, আজকে শেয়ার করব। তো এখন আমরা চেক করব আমাদের হোম পেজের টাইটেল 10 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে আছে কিনা। কিভাবে চেক করব, এসইও কোয়াক থেকে। কিভাবে, এসইও কোয়াক থেকে। এই যে এসইও কোয়াক থেকে ডায়াগনোসিসে গেলে আমাদের রেজাল্টটা চলে আসছে। টাইটেলটা 55 ক্যারেক্টারের মধ্যে আছে, কি আছে, গুড আছে। গ্রিন আছে না, গ্রিন মানেই তো গুড। এখন গ্রিন মানে তো আমার জন্য গুড না, কারণ আমরা তো আমাদের সাইটের জন্যই করছি। এখন ব্যাডের কোনো ইস্যু আসবে এখানে না। আর এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে কমেন্ট লিখতে হবে। এখানে কি লিখতে হবে, কমেন্ট লিখতে হবে। আমরা তো যখন কম্পিটিটর অ্যানালাইসিস করেছিলাম তখন জাস্ট হচ্ছে কালার দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, বাট এখানে কালার দিয়ে বোঝাবো না। এখানে হচ্ছে আমরা ডিটেলস একটা কমেন্টস লিখবো যে আসলে কি প্রবলেম। হ্যাঁ, আর যদি ঠিক থাকে তাহলে কি গুড, ওয়েল, গ্রেট, যাই ইচ্ছা সেটাই আমরা দিতে পারি। বুঝতে পারছেন? ওকে, তারপর হচ্ছে ম্যাটার ডেসক্রিপশন। আমার ম্যাটার ডেসক্রিপশন দেখতে পাচ্ছি কি টোটালি ব্ল্যাঙ্ক। ম্যাটার ডেসক্রিপশনটা কি টোটালি ব্ল্যাঙ্ক। তো এখানে দেখেন অলরেডি বলা আছে ট্রাই টু অ্যানালাইজ ডেসক্রিপশন টু 160 ক্যারেক্টার। দেখেন এখানে অলরেডি একটা কমেন্টস দিয়ে দিয়েছে। আপনি চাইলে কমেন্টসে কপি পেস্ট করে বসাই দিতে পারেন। আপনি চাইলে এই কমেন্টসটা কি করে দিতে পারেন, কপি পেস্ট করে বসাই দিতে পারেন। অথবা যদি নিজে গুছিয়ে লিখতে চান তাও লিখতে পারবেন। আপনি বলতে পারেন যে তোমার একটা পেজের ম্যাটা ডেসক্রিপশন অবশ্যই প্রয়োজন, যেটা 160 থেকে 300 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, বাট তোমার সাইটে 0 ক্যারেক্টারের ম্যাটা ডেসক্রিপশন রয়েছে। অথবা লিখে দিতে পারো প্রথমে যে তোমার ম্যাটা ডেসক্রিপশন মিসিং আছে, যেটা 160 থেকে 300 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। ক্লিয়ার বিষয়টা? আপনাকে এখানে কি দিতে হবে, একটা কমেন্টস দিতে হবে, সুন্দর একটা কমেন্টস দিতে হবে, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আসলে প্রবলেমটা কি। কারণ আপনি কমেন্টস দিলেন বাট ক্লায়েন্ট বুঝতে পারলো না প্রবলেম কি, তাহলে কি হলো? এই জন্য কি করতে হবে, আমাকে এখানে সুন্দর একটা কমেন্টস দিতে হবে, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আসলে কি প্রবলেম তার সাইটে। কথা কি ক্লিয়ার? তারপর হচ্ছে হেডিং ট্যাগগুলো ঠিক আছে কিনা আমরা চেক করব। হেডিং ট্যাগে কি দেওয়া আছে, গ্রিন দেওয়া আছে, তার মানে কি গুড। এই যে এখানে বলাই আছে গুড, বাট না, এটা কিন্তু গুড না। আমি একটু ম্যানুয়ালি চেক করবো যে আসলে গুড কিনা। কেন ম্যানুয়ালি চেক করব, কারণ এই যে এখানে দেখেন একটা প্রবলেম আছে। হেডিং ট্যাগে কোনো টেক্সট আছে? আমি বলেছিলাম হেডিং ট্যাগটাকে মেইন টাইটেল হিসেবে আমরা কাউন্ট করি বা মেইন হেডিং হিসেবে কাউন্ট করি, কিন্তু হেডিং ট্যাগে কোনো কিছুই নাই। সে জাস্ট কোডটা ইউজ করছে, কিন্তু কোনো টেক্সট ইউজ করে নাই। সে কিন্তু হেডিং ট্যাগ ঠিকঠাকভাবে ইউজ করছে। দেখেন H1 একবার, H2, H3 তিনোটাই কিন্তু ইউজ করছে, কিন্তু প্রবলেমটা কোথায় করছে জানেন, হেডিংয়ে কোনো টেক্সট রাখে নাই। তাহলে তাকে কি সাজেশন দিতে হবে, হেডিংয়ে যাতে কি রাখে, টেক্সট রাখে। হেডিংয়ে যাতে কি রাখে, টেক্সট রাখে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা একটু চেকও করে দেখবো যে আসলে আমার H1-এ মাস্ট কোনো টেক্সট ইউজ করছে কিনা। হ্যাঁ, তারপর H2, H3 তো সে ঠিকঠাকভাবে টেক্সট ইউজ করছে কিনা। বাট ধরেন H2-তে কয়েকটাতে ইউজ করছে, একটা হয়তো কোনো কারণে মিসিং গেছে, ওইটা নিয়ে কমেন্ট করার কোনো দরকার নাই। কি বলতে চেয়েছি বুঝেছেন? সে H2 অলরেডি কয়েকটা ইউজ করেছে, কোনো কারণে একটা মিসিং গিয়েছে, সেটাতে কোনো ইস্যুস নাই। বাট H1 ট্যাগটা তো আমার ম্যান্ডেটরি, H1 ট্যাগটা আমার ম্যান্ডেটরি না। আর এটা তো এমন না যে কয়েকবার ইউজ করা যাবে, শুধু একবারই তো ইউজ করা যাবে। তাহলে একবারেই তো তাকে মেইন টপিকটা বুঝাই দিতে হবে। তাহলে এখানে তাকে কি বলতে হবে, তোমার হেডিং ট্যাগ প্রপারলি ইউজ হয়েছে, বাট H1-এ অবশ্যই কি ইউজ করা লাগবে, টেক্সট ইউজ করা লাগবে, বা হেডিংয়ে একটা টাইটেল ইউজ করা লাগবে। ক্লিয়ার বিষয়টা? এরপর হচ্ছে ইমেজের এলটি টেক্সট। তার সাইটে তো অনেকগুলো ইমেজ আছে, ওই ইমেজের এলটি টেক্সট আছে কিনা, যেখানে লেখা আছে ইমেজ 9 ইমেজ উইথাউট এলটি টেক্সট। আপনি জাস্ট এই কমেন্টটা নিয়ে এখানে বসে দিতে পারেন যে তোমার 9টা পেজে কি নাই, এলটি টেক্সট নাই। মানে তোমার 9টা পেজে, সরি 9টা ইমেজে, 9টা পেজে না, 9টা কি ইমেজে, 9টা ইমেজে এলটি টেক্সট ইউজ হয় নাই, অল্টারনেটিভ টেক্সট ইউজ হয় নাই। হ্যাঁ, ওই পেজের ওই পেজের যা যা ইমেজ আছে, এই ইমেজের মধ্যে কয়েকটা ইমেজ কি ইউজ করা নাই, এলটি ইউজ করা নাই। এরপরে হচ্ছে পারমালিঙ্ক জিনিসটা কি? পারমালিঙ্ক বলতে পেজ লিঙ্কে বোঝানো হয়ে থাকে। পারমালিঙ্ক বলতে কাকে বোঝানো হয়ে থাকে, পেজের লিঙ্কে বোঝানো হয়ে থাকে। তো আমাদের হোম পেজের লিঙ্কটা হচ্ছে অনলি .com পর্যন্ত, এটাকে পারমালিঙ্ক বলা হয় না।
পার্মালিঙ্ক বলা হবে অন্য পেজের লিঙ্কটাকে। পার্মালিঙ্ক বলা হয় কোনটাকে? অন্য পেজের লিঙ্কটাকে, মানে হোম পেজ ছাড়া আদার যতগুলো লিঙ্ক আছে প্রত্যেকটা কি পার্মালিঙ্ক। তো আমাদের এখানে পার্মালিঙ্কটা একটু চেক করতে হয় পার্মালিঙ্কটা এসইও ফ্রেন্ডলি কিনা। পার্মালিঙ্কটা এসইও ফ্রেন্ডলি কিনা। তাহলে কিভাবে একটা পার্মালিঙ্ক এসইও ফ্রেন্ডলি হয়? অবশ্যই তার পেজটা যে রিলেটেড সেই রিলেটেড টাইটেলের উপরে যাতে তার ইউআরএলটা জেনারেট হয়। তার ওয়েবসাইটটা পেজটা ওই পেজটা যে রিলেটেড সেই রিলেটেড টাইটেলের উপর বেস করে যাতে কি হয় ইউআরএলটা জেনারেট হয়। যেমন আমরা যখন কম্পিউটার অ্যানালাইসিস করেছিলাম সবার ইউআরএল কিন্তু তাদের ওই পেজের টাইটেল বা হচ্ছে ওই পেজের কিওয়ার্ডের উপর বেস করে জেনারেট করা হয়েছিল না? তা আমাকে এখানেও এটা চেক করতে হবে যে আমাদের পেজগুলার ইউআরএলগুলা ঠিকঠাকভাবে ইউজ হয়েছে কিনা। যেমন আমি যদি এখানে কোম্পানিতে যাই তাহলে এখানে দেখেন একটা টাইটেলের উপর বেস করে তার ইউআরএলটা জেনারেট হয়েছে। তো এটা পুরোটাকে একটা পার্মালিঙ্ক হিসেবে কাউন্ট করা হয়। পার্মালিঙ্ক বলতেই পেজ লিঙ্ক। তাহলে দেখেন এখানে কিন্তু তার এই পেজটা যে রিলেটেড সেই রিলেটেড ইনফরমেশনের উপর বেস করে কি করছে ইউআরএলটা জেনারেট করেছে। বাট আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, আমার এই প্রাইজের যে সেকশনটা আছে, আমি প্রাইজের পেজে যদি যাই, এখানে কি লেখা আছে দেখেন তো, আইডি 21। এখানে কি এইটা দেখে কি আপনি বুঝতে পারছেন যে আসলে পেজটা কি রিলেটেড? ইউআরএলটা দেখে কি বোঝা যায় যে আসলে পেজটা কি রিলেটেড? বাট এই ইউআরএলটা দেখে তো বোঝা যায় আসলে পেজটা কি রিলেটেড, বোঝা যায় না? তো এইটাই বোঝানোর ট্রাই করছি যে কিছু কিছু ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন তারা তাদের টাইটেল অনুসারে বা পেজের নাম অনুসারে কোনো প্রকার ইউআরএল জেনারেট না করে তারা ইউআরএলটা জেনারেট করে এরকম আইডি 2 বা বিভিন্ন নাম্বার বিভিন্ন কোড দিয়ে। তো এটা যাতে না করে সেই জায়গাটায় আমাকে কী করতে হবে সাজেশন দিতে হবে। তো আমরা যদি একে অডিট করি তাহলে এর ক্ষেত্রে কি পার্মালিঙ্কটা ঠিক আছে না? বাট এর ক্ষেত্রে যদি আমরা অডিট করি তার ক্ষেত্রে কি বলতে হবে ক্লায়েন্টকে যে তোমার পার্মালিঙ্ক ওকে নাই, তোমার পেজের নাম অনুসারে বা পেজের কিওয়ার্ড অনুসারে ইউআরএলটা জেনারেট করতে হবে। কি বলেছি? পেজের নাম অনুসারে বা পেজের ইউআরএল অনুসারে জেনারেট করতে হবে ইউআরএলটা। তো আবার আরও একটা ব্যাপার থাকে কি জানেন, কিছু কিছু ইউআরএলের ক্ষেত্রে যখন আপনি যাবেন তখন দেখবেন ঠিকই তার পেজের নামের অনুসারে বা পেজের কিওয়ার্ড অনুসারে ইউআরএলটা জেনারেট হয়েছে, বাট এখানে ডেট দেওয়া থাকে। কিছু কিছু ক্ষেত্রে কি দেওয়া থাকে? ডেট দেওয়া থাকে। তো আমরা সাজেস্ট করবো ডেটটাও যাতে সে না দেয় ওখানে, মানে তারিখ আর কি, পোস্টটা কখন করছে ওই পোস্টের তারিখটা থাকে এখানে, বা এই পোস্টটা কত সালে করছে সেই সালের পোস্টটা মানে তারিখটা থাকে। তা আমি কি এই ওয়েবসাইটের পোস্টটা কি শুধুমাত্র ওই দিনের জন্যই করছি নাকি হচ্ছে আজীবন যে আসবে সে যাতে পড়তে পারে সেটার জন্য করছে? যে আসবে সেই পড়ার জন্যই তো আমরা মেনলি করছি। বাট যখন সেই ইউআরএলটাতে দেখবে কোন একটা কি আছে ডেট দেওয়া আছে যে 2022 সালের পোস্ট, সে কি আর পড়তে চাইবে পোস্টটা? হ্যাঁ, আমরা দেখেন ইউটিউবে কোন একটা ভিডিও দেখতে চাইলে আমরা কি করি আগে দেখি কখন পোস্ট করছিল, লেটেস্ট ভিডিওগুলো দেখার ট্রাই করি না? তো কন্টেন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু আমাকে দেখতে হবে আমার যাতে কন্টেন্টের ইউআরএল এর মধ্যে কোনো প্রকার যাতে কি না আসে ডেট না আসে। ক্লিয়ার বিষয়টা? ডেট যদি থাকে তাহলে তাকে সাজেস্ট করতে হবে ইউআরএল এ যাতে কোনো প্রকার ডেট ইউজ না করে। ক্লিয়ার বিষয়টা? তো এখন আমাদের হোম পেজের ক্ষেত্রে তো কোনো কি নাই, পার্মালিঙ্কের ইস্যু নাই। তাহলে আমরা হোম পেজের ক্ষেত্রে জাস্ট এখানে কি দিয়ে দেবো ওকে বা গুড, ওকে বা গুড। এরপরে আমরা তো হোম পেজ, আমাদের হোম পেজটা করা শেষ না, এখানে এটা তো হোম পেজ করে ফেলছি। এখন আমাকে কি করতে হবে পরের পেজ আর একটা পেজ করতে হবে। এখন হেডিংয়ে বলছি না, হেডিংয়ে কি লিখতে হবে? হেডিংয়ের আগে কিছুক্ষণ আগেই তো বললাম প্রত্যেকটাতে কমেন্ট লিখতে হবে। আমি তো জাস্ট বলে দিচ্ছি, আমি তো এক্সাম্পল হিসেবে জাস্ট বলে দিচ্ছি, বাকিটা আপনাদেরকে রেডি করতে হবে আর কি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমরা ওই এখন আরেকটা পেজ করব। এখন হোম পেজটা করা শেষ। এখন এই ওয়েবসাইটে আরো অনেকগুলো পেজ আছে, এই যে দেখেন এখানে অনেক অনেক পেজ আছে। হ্যাঁ, যেমন আমি কোম্পানি সেকশন গেলে এটা আরেকটা পেজ, কোম্পানি সেকশনটা কি আরেকটা পেজ। তাহলে এখন আমাকে এই পেজটাকেও কি করতে হবে অডিট করতে হবে। তাহলে এই পেজের ইউআরএলটা নিয়ে নিব, নিয়ে সেম ভাবে যেভাবে করে হোম পেজটাকে দেখেছি সেম ভাবে এই পেজটাকেও চেক করতে হবে। তাহলে এবার এই পেজটাকেও চেক করা শুরু করে দেন। আবার কোথায় চলে যান? ডায়াগনোসিসে চলে যান। এখানে দেখেন আপনার টাইটেল ওকে আছে, তাই না? ম্যাটার ডেসক্রিপশন একটু কি আছে প্রবলেম আছে, সে 145 ক্যারেক্টার ইউজ করেছে যেটা এত, চাইলে আপনি কমেন্টে বসে দিতে পারেন। আর এখানে হেডিং ট্যাগ সবগুলো ওকে আছে, হেডিং ট্যাগ ওকে আছে না? তাহলে হেডিং ট্যাগ ওকে বা গুড দিব। আর পার্মালিঙ্কটাও কিন্তু ওকে আছে। আর ইমেজের এলটি টেক্সট, ইমেজের এলটি টেক্সটও কিন্তু কি আছে ইউজ আছে।
তাহলে আমরা জাস্ট হচ্ছে টাইটেল ছিল ওকে, মেটা ডেসক্রিপশনে একটু প্রবলেম ছিল সেটা মেনশন করব, হেডিং ট্যাগও কিন্তু ওকে ছিল, আর ইমেজের এলটি টেক্সটও ওকে ছিল, পারমালিঙ্কও কিন্তু ওকে আছে। ক্লিয়ার বিষয়টা? এটা তো করলাম। সেম ভাবে আরেকটা পেজে চলে যাব, সেম ভাবে আরেকটা পেজে চলে যাব, যেমন আমি প্রোডাক্ট সেকশনে গেলাম। আবার প্রোডাক্ট সেকশনে আসার পরে এখানে আবার আলাদা আলাদা এক একটা প্রোডাক্ট আছে। হ্যাঁ, এখন এটা তো আমার একটা ক্যাটাগরি পেজ, মানে এটার আন্ডারে আমার বেশ কিছু কি আছে, প্রোডাক্ট আছে, যার কারণে এটাকে আমরা কি বলে থাকি, ক্যাটাগরি পেজ বলে থাকি। যেটার আন্ডারে আরো অনেক কিছু থাকবে সেটাকে আমরা কি বলি, ক্যাটাগরি পেজ। তাহলে দেখেন আমার এখানে এই পেজটাকে আগে আমরা এডিট করে ফেলবো। এই পেজের লিঙ্কটা নিয়ে নিলাম আগের মতো করে, নেওয়ার পরে সেম ভাবে রেজাল্টগুলো বের করবো। টাইটেল ঠিক আছে কিনা, ম্যাটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা, হেডিং ঠিক আছে কিনা, ইমেজের এলটি টেক্সট ঠিক আছে কিনা, পারমালিঙ্ক ঠিক আছে কিনা। এরপরে আমাকে কি করতে হবে জানেন, এই প্রত্যেকটা প্রোডাক্টকে আবার আলাদা আলাদা করে চেক করতে হবে। তাহলে আবার প্রত্যেকটা প্রোডাক্টকে আলাদা আলাদা করে ওপেন করতে হবে না, এই যে প্রত্যেকটা প্রোডাক্টকে আবার আলাদা আলাদা ওপেন করে আবার আলাদা আলাদা করে এখানে রেজাল্টগুলো নিতে হবে। কথা কি এখন ক্লিয়ার? পেজ বলতে কি বুঝিয়েছি? তার ওয়েবসাইটে যতগুলা পেজ থাকবে প্রত্যেকটা পেজই আপনাকে কি করা লাগবে, অডিট করা লাগবে। হ্যাঁ, প্রত্যেকটাই পেজ আলাদা আলাদা, এক একটা পেজ। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট একটা পেজ। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা করে ওপেন করে করে চেক করতে হবে। এগুলা আমরা যেরকম প্রত্যেকটা রেজাল্ট আলাদা নিচ্ছি এসইও করার সময় কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে এসইও করতে হবে আমাদেরকে। কথা কি বুঝতে পারছেন? আমরা তো এখন প্রবলেম বের করতেছি, প্রবলেমগুলোকে আবার সলভ করতে হবে না, আবার সাইটে গিয়ে সাইটের ভিতরে প্রবলেমগুলোকে সলভ করে নিতে হবে না, তখনও কিন্তু আমাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা পেজকে সলভ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? তো এখন আমি তো এখানে অলরেডি ধরেন 10টা পেজের রেজাল্ট বের করছি। কয়টা পেজের? 10টা পেজের। এখন আমার মেইন রিপোর্ট তো এইটা, এটা তো সাব রিপোর্ট। আমি এখানে আলাদা করে প্রত্যেকটা পার্ট অ্যাকচুয়ালি করে বের করছি, আর এখানে হচ্ছে সামারি। এটা হচ্ছে আমার পুরোটা সামারি, আর এখানে হচ্ছে ডিটেলস রিপোর্ট। তো এখন আমাকে সামারিতে রেজাল্টটা দিতে হবে না, সামারিতে কি প্রবলেম আছে। তাহলে ধরেন টাইটেলে আমি 10টা টাইটেল চেক করছি, মানে 10টা পেজ আমার চেক করা হয়েছে। 10টা পেজের মধ্যে কি সব পেজে আমরা প্রবলেম পাবো না? তাহলে কয়টা পেজে প্রবলেম পেলাম? ধরেন আমি 3টা পেজে প্রবলেম পাইলাম। কি প্রবলেম পাইছি সেটা এখানে মেনশন করতে হবে। তোমার 3টা পেজে এই প্রবলেম আছে, 3টা পেজে কি প্রবলেম আছে? হইতে পারে তার মানে টাইটেল টোটালি নাই, 0 ক্যারেক্টার। তাহলে আপনাকে বলতে হবে কি, তোমার 3টা পেজে আমরা টাইটেল কি পেয়েছি, মিসিং পেয়েছি। টাইটেলে কোনো ক্যারেক্টার ছিল না, টাইটেল ক্যারেক্টার 10 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, এই তো ডিফারেন্ট ডিফারেন্ট পেজগুলো এখানে আছে না, আমরা এখানে রেজাল্ট নিয়েছি না, তখন সে ডিটেলস রেজাল্ট দেখতে চাইলে এখানে চলে আসবে। আমরা তো পুরো রিপোর্টটাই তাকে দিয়ে দিব। বুঝতে পারছেন? এখানে আমরা কি দিচ্ছি, সামারি দিচ্ছি। আমরা আগে রেজাল্টগুলো বের করে ফেলছি, বের করার পর আমরা এখানে কি করে দিচ্ছি, তাকে সামারি দিচ্ছি, যাতে সে এখান থেকে দেখে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তার সাইটে কি কি প্রবলেম আছে। সেম ভাবে ম্যাটা ডেসক্রিপশনের ক্ষেত্রে টাইটেল যেরকম দিলাম, ম্যাটা ডেসক্রিপশনও দেখবো কয়টা পেজে প্রবলেম আছে। তা আমি এখানে দেখতে পেলাম একটা পেজে টোটালি 0 ক্যারেক্টার। তাহলে সেটা ক্ষেত্রে আমাকে তাকে বলতে হবে তোমার একটা পেজে কি ম্যাটা ডেসক্রিপশন মিসিং বা ম্যাটা ডেসক্রিপশন টোটাল 0 ক্যারেক্টার। আবার কিছু পেজে আমরা দেখতে পেলাম যে কিছু ম্যাটা ডেসক্রিপশন কম, ক্যারেক্টার কম আছে। কিছু কিছু ক্ষেত্রে কি দেখেছি, কম আছে। তাহলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে মেনশন করতে হবে। প্রথমটা কি প্রবলেম, যে তোমার একটা পেজে ম্যাটা ডেসক্রিপশন মিসিং। আবার 2টা পেজে দেখতে পেলাম তোমার ম্যাটা ডেসক্রিপশন ক্যারেক্টার লিমিট কম আছে, ম্যাটা ডেসক্রিপশন কি আছে, কম আছে। তোমাকে অবশ্যই 160 থেকে 300 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। কথা কি ক্লিয়ার? বিষয়টা কি বলতে চাচ্ছি? সেম ভাবে হেডিং ট্যাগের প্রবলেমটা, হেডিং ট্যাগে কয়টা পেজে প্রবলেম পাইছেন ওই বিষয়গুলো এখানে মেনশন করতে হবে। কিছু কিছু পেজে দেখবেন আপনি H1 ট্যাগ টোটালি নাই, তাহলে তাকে বলতে হবে কয়টা পেজে H1 ট্যাগ পান নাই আপনি। তাহলে বলে দিলেন যে তোমার 5টা 6টা পেজে কি পায় নাই, H1 ট্যাগ পায় নাই। আবার কিছু কিছু পেজে হয়তো H2 পান নাই, কিছু কিছু পেজে হয়তো H3 পান নাই, সেটাও মেনশন করতে হবে যে তোমার 2টা পেজে H2 মিসিং ছিল, 3টা পেজে H3 মিসিং ছিল। আবার যদি কোনো কারণে ওই যে দেখলাম টেক্সট টোটালি টেক্সট ছিল না, তাহলে আমি বলতে পারি যে একটা পেজে তোমার H1 ট্যাগ আছে কিন্তু কি নাই, টেক্সট নাই। তো এগুলোকে আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সামারি কোথায় করতে হবে, এখানে রেজাল্ট দিতে হবে। তারপরে সেকশনটা হচ্ছে ইমেজ এলটি টেক্সট। তো আপনি এখানে যা ইমেজ পাবেন, কয়টা ইমেজ পেয়েছেন সবগুলোকে যোগ করে টোটাল অ্যামাউন্ট এখানে বসাই দিবেন। যে কয়টা
ইমেজের অ্যামাউন্ট পাইছেন সবগুলো যোগ করে কি করে দিবেন, এখানে বসায় দিবেন কয়টা ইমেজে। অথবা এটাও করতে পারেন যে ইমেজগুলোকে যদি যোগ করতে না চান, ঝামেলা ফেস মনে হয়, তাহলে আপনি জাস্ট বলে দিতে পারেন তোমার কিছু ইমেজে কি আছে, এই এলটি টেক্সট মিসিং আছে, মানে কিছু ইমেজে তোমার এলটি টেক্সট মিসিং আছে। তাহলে কিছু ইমেজ কোথায়, ওই যে আমি অন পেজের পার্টে গেলে দেখতে পাবে কোন কোন পেজে হচ্ছে এলটি টেক্সট মিসিং আছে, তখন সে ওই পেজগুলোতে গিয়ে গিয়ে ইমেজের পার্টগুলোকে সলভ করে নিতে পারবে। কারণ তাকে যদি আমি প্রবলেম বলতেছি বাট কোথায় প্রবলেম হচ্ছে সেটা যদি না জানে, তাহলে তো সে রেজাল্টটা ধরতে পারবে না। আর ওইটার জন্যই মেইনলি আমরা এগুলোকে আবার আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট বের করছিলাম। কথা কি ক্লিয়ার? তারপরে সেকশনটা হচ্ছে পারমালিঙ্ক। সেমভাবে আমরা 10টা পারমালিঙ্ক চেক করলাম, সব পারমালিঙ্ক তার সব প্রবলেম থাকবে না। যারা একটা বা দুইটা পারমালিঙ্কে প্রবলেম পাইছি সেটাই তাকে বলতে হবে তোমার 2টা পেজের পারমালিঙ্কে প্রবলেম আছে, ওইটাকে অবশ্যই কি করা লাগবে, এসইও ফ্রেন্ডলি করা লাগবে। এই যে আমরা এখানে অলরেডি মেনশন করতেছি না, রেজাল্ট তো এখানে আছে, আমাকে আর ওখানে মেনশন করার দরকার নাই। আমরা কারণ এখানেই রেজাল্টটা নিয়ে নিচ্ছি, তাহলে সে এখান থেকে এসে নিজ দায়িত্বে দেখে নিতে পারবে যে আসলে কোন পেজের পার্টে প্রবলেম হয়েছে, কারণ আমরা তো এখানে আবার আলাদা আলাদা করে রেজাল্টটা দিছি। পারমালিঙ্ক বলতে হচ্ছে পেজের লিঙ্কে বোঝানো হচ্ছে, যেমন এই লিঙ্কটাকে পেজের লিঙ্ক বলা হচ্ছে না, হ্যাঁ, হোম পেজ ছাড়া বাকি প্রত্যেকটা লিঙ্কে কি বলা হয়, পারমালিঙ্ক বলা হয়। তো পারমালিঙ্কের ক্ষেত্রে আমি যেটা বললাম, পেজটা যে নামে আছে বা পেজের টাইটেলটা যে নামে আছে সে টাইটেল অনুসারে আমার ইউআরএলটা জেনারেট হইতে হবে, হ্যাঁ। এবং এই যে আমি আরেকটা এক্সাম্পল হিসেবে যেটা দেখিয়েছিলাম, এটা আমার এখানে আওয়ার সার্ভিস, তাইলে আমার ইউআরএলটা জেনারেট হওয়ার দরকার ছিল আওয়ার সার্ভিস দিয়ে, সে কিন্তু এখানে কিছু নাম্বার দিয়ে আইডি নাম্বার দিয়ে হচ্ছে সে তার ইউআরএলটা জেনারেট করছে। তার মানে এটা কি না, পারফেক্ট না, হ্যাঁ, ডিটেলস নাই, ইউআরএল এর মধ্যে ডিটেলস নাই, ইউআরএল দেখে আমি বুঝতে পারছি না যে আসলে পেজটা কি রিলেটেড, কোড দিয়ে দিছে। তা আবার আরেকটা প্রবলেমের কথা বলছিলাম, ডেট যাতে না থাকে। আবার কেউ কেউ কি দেয়, সব কিছু ঠিক থাকে কিন্তু কি দিয়ে দেয়, ডেট দিয়ে দেয়, ডেটও যাতে না থাকে সেটাও আমরা খেয়াল করব। এখন ক্লিয়ার? ওকে, তো পারমালিঙ্কে কয়টা প্রবলেম পাইছেন সেটাও কিন্তু আপনি এখানে বলে দিবেন, তোমার 2টা বা 3টা পেজে পারমালিঙ্কে প্রবলেম আছে। ক্লিয়ার বিষয়টা? অবশ্যই কয়টা পেজ আছে সেটা এখানে মেনশন করতে হবে, কারণ আমরা এখান থেকে যখন 10টা পেজ চেক করবো আমরা দেখবো না কয়টা পেজ আছে, 3টা বা 4টা পেজ, তাহলে আমি এখানে মেনশন করে দিব 3টা বা 4টা পেজে প্রবলেমটা আছে। অন পেজে কোনো ইস্যু আছে? বুঝতে পেরেছেন বিষয়টা কিভাবে বের করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কয়টা পেজেই আমরা রেজাল্টগুলো বের করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, কারণ ধরুন আমি এখানে অলরেডি কয়টা পেজ নিয়েছি, 4টা পেজ নিয়ে এসেছি না, এই যে দেখেন 4টা ইউআরএল নিয়েছি, 4টা ইউআরএল 4টা পেজ। হ্যাঁ, এই 4টা পেজের এটা বলার দরকার নাই, আপনি জাস্ট বলবেন যেটা প্রবলেম আছে। ধরেন 4টা থেকে 2টা প্রবলেম আছে, তারপর বললেন যে 2টা পেজে তোমার কি আছে, প্রবলেম আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ডিটেলস এখানেই দেখতে পাচ্ছি, আমি জাস্ট একটু সামারি করে দিচ্ছি যে তোমার কয়টা পেজে প্রবলেম আছে, এইটাই, আর কিছু না, কারণ সব পেজে তো কখনো প্রবলেম থাকবে না। তার পিডিএফ থাকলে সমস্যা নাই তো, টাইটেল, ম্যাটার ডেসক্রিপশন, হেডিং প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু আলাদা, এটা পিডিএফ থাকুক যাই থাকুক, একটা পেজ ক্রিয়েট হয়েছেই মানে তার টাইটেল, ম্যাটার ডেসক্রিপশন, হেডিং ট্যাগ প্রত্যেকটা থাকবে। কারণ H1 ট্যাগগুলোকে আমাদেরকে সম্মুখে দেখায়, প্রেজেন্ট করে যে H1 ট্যাগ কোনটা, আমরা কি ডিরেক্ট দেখতে পারি এটা? ওটা তো আমরা ব্যাক এন্ডে দেখতে পারছি। কথা কি বুঝতে পারছেন? এটাই বোঝাতে যাচ্ছি। তো প্রত্যেকটা পেজে কিন্তু ওই টাইটেল, ম্যাটার ডেসক্রিপশন, হেডিং ট্যাগগুলো কিন্তু ইউজ হয়, সেটা পিডিএফ থাকুক, সেটা ভিডিও থাকুক, যেই থাকুক। কথা কি বুঝতে পারছেন? ওকে, তারপরে সেকশনটা হচ্ছে, আচ্ছা এগুলো তো আবার আমরা ম্যানুয়ালি বের করতে পারি, বিশেষ করে হেডিং ট্যাগ আর ইমেজ এলটি ট্যাগগুলো ম্যানুয়ালি বের করা যায় না। কিভাবে জানো? ইনস্পেক্ট করে, যে পেজের রেজাল্ট বের করবো সে পেজে গিয়ে ইনস্পেক্টে গিয়ে দেন ওই যে এখান থেকে এটাতে ক্লিক করতে হবে, যেমন আমি এটা দেখতে চাচ্ছি কি ইউজ করছে, যেমন H2 ইউজ করছে সেটা, তাই না, এই যে H2 ইউজ করছে। বুঝতে পারছেন? তো এটা তো আবার আমরা এভাবে করে ম্যানুয়ালি চেক করতে পারি। ওকে, তারপরে সেকশনটা হচ্ছে, হ্যাঁ ওখান থেকে নিলে হয়ে যাবে। এরপর হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। আমরা এই রেজাল্টগুলো তো বের করছি, এখন আমরা চেক করবো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলোর অবস্থা কেমন, কারণ কন্টেন্টটাই হচ্ছে মেন, কন্টেন্টটাকে আমি কিং বলছি, কন্টেন্টটা যদি ভালো না হয় আজীবন এসইও করলেও কোনো লাভ হবে না।
তো এই জন্য কন্টেন্টের কোয়ালিটিগুলো চেক করতে হবে। কি চেক করতে হবে? মেনলি ওই যে প্লাগারিজম আছে কিনা, গ্রামাটিক্যাল স্পেলিং ভুল করছে কিনা, এবং রিডিবিলিটি স্কোরটা ঠিক আছে কিনা। আমরা লাস্ট ক্লাসে তো রেজাল্টটা চেক করেছি। তো তখন তো আমরা জাস্ট একটা আর্টিকেলের চেক করেছি, তাই না? মানে আমরা যেটা লিখেছি সেটারই তো চেক করেছি। কিন্তু একটা ওয়েবসাইটে তো মাল্টিপল আর্টিকেল থাকবে, তার তো অনেক অনেক আর্টিকেল থাকবে, অনেক কন্টেন্ট থাকবে না? তো প্রত্যেকটা কন্টেন্টেরই কিন্তু আমাকে এই পার্টগুলো কি করতে হবে? চেক করতে হবে। তো প্রথমে আমি প্লাগারিজম চেক করব। দেখেন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? যেমন আমরা যদি প্রথমে তো হোম পেজে যাই, এটাই তো হোম পেজ। হোম পেজে ডিটেলস তেমন কোনো আর্টিকেল নাই। হোম পেজে ডিটেলস কোনো আর্টিকেল আছে না। আমরা মেইনলি এখানে যে কন্টেন্ট কোয়ালিটির পার্টটা চেক করি, এটা কিসের কিসের চেক করি সেটাও কিন্তু আমাদের জানা দরকার। যেখানে শুধুমাত্র আর্টিকেল পাবলিশ করা হয় সে আর্টিকেলগুলোকে, অথবা যে প্রোডাক্টগুলো পাবলিশ করেছি প্রোডাক্টের ডিটেলসগুলোকে আমরা মেইনলি প্লাগারিজম, গ্রামাটিক্যাল স্পেলিং, রিডিবিলিটি স্কোর এগুলো চেক করি কিসের জন্য? আর্টিকেল অথবা প্রোডাক্ট ডেসক্রিপশন। আমি যে প্রোডাক্ট, যদি ই কমার্স সাইট হয় তাহলে কি? প্রোডাক্টের ডেসক্রিপশন। আর যদি ব্লগিং সাইট হয় তাহলে কি হবে? ব্লগিং সাইটে হলে কি হবে? আর্টিকেল। আর কি ব্লগিং সাইটে হচ্ছে আমরা আর্টিকেল পাবলিশ করি, আর্টিকেল। আর প্রোডাক্ট ই কমার্স সাইটে হচ্ছে কি? প্রোডাক্টস। এফিলিয়েট সাইটেও কিন্তু আর্টিকেল। সার্ভিস সাইটে কিন্তু সার্ভিস ইনফরমেশনগুলো, সার্ভিস সাইটে কি? সার্ভিস ইনফরমেশনগুলো চেক করতে হবে। তো আমাকে প্রথমত চেক করতে হবে, যেমন আমাদের এখানে হোম পেজের পার্টটা চেক করে লাভ নাই। হ্যাঁ, আমরা এখান থেকে কোম্পানির অ্যাবাউট সেকশনটা চেক করতে পারি, কারো থেকে কপি করছে কিনা সে। সেখানে যে অ্যাবাউট সেকশনটা লিখেছে এটা কারো থেকে কপি করেছে কিনা। তো এটা চেক করার জন্য আমরা কোথায় যাব? প্লাগারিজম চেকারে যাব না? তো এগুলো কিন্তু আবার আলাদা আলাদা পেজের বের করতে হয়। তো যার কারণে আমাকে আবার কোথায় চলে যেতে হবে? এখানে এই যে কন্টেন্ট কোয়ালিটি নামে একটা অপশন রাখছি না, এখানে চলে যেতে হবে। যেভাবে করে আমরা অন পেজ আলাদা আলাদা নিয়ে চেক করেছি, এখানেও কিন্তু সেমভাবে চেক করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে কি নিয়ে নিব? ইউআরএলটা এখানে নিয়ে নেব। কারণ আমি কোন ইউআরএল চেক করছি যদি নিয়ে না রাখি তাহলে তো আমি পরবর্তী নিজে কনফিউজ হয়ে যাবে কোনটা রেজাল্ট এসে। তো এই জন্য ইউআরএলগুলো নিয়ে রাখতে হবে। প্রথমে প্লাগারিজম চেক করবো আমরা। তো প্লাগারিজম চেকার লিখে সার্চ করলে অনেকগুলো টুলস পাই না আমরা। তো এখান থেকে স্মল এসইও টুলস, ডুবলি চেকার, যে কোনো একটা দিয়ে কিন্তু আমরা চেক করতে পারি চাইলে। এই যে এখানে আসার পরে আমি ওই আর্টিকেলটাকে কপি করে নিব এখান থেকে। এই যে এখান থেকে কি করব? কপি করে নিব। কপি করে দেন এখানে দিয়ে দেবো। আর আমরা তো জানি একসাথে কত ওয়ার্ডের বেশি চেক করতে দেয় না, 1000 ওয়ার্ডের করে। দেন চেক প্লাগারিজমে ক্লিক দিবেন, তারপর দেখবেন কোনো প্লাগারিজম আছে কিনা। সেমভাবে গ্রামাটিক্যালটাও চেক করে ফেলবো। এগুলো একসাথে করে ফেলতে পারেন, একসাথে কয়েকটা ট্যাব ওপেন রেখে একসাথে রেজাল্টটা বের করে ফেলতে পারেন। যেমন গ্রামারলিতে চলে যাবেন গ্রামাটিক্যালটা চেক করার জন্য। আরেকটা হচ্ছে রিডিবিলিটি। রিডিবিলিটি কোনটা থেকে চেক করছিলাম যেন? হেমিংওয়ে অ্যাপ থেকে না? হেমিংওয়ে অ্যাপ নামে একটা টুলস থাকে। তো আমি তিনোটাই নিলাম, একসাথে কপি করে তিনোটাতে পেস্ট করে দিলাম আর কি। পেস্ট করে দিয়ে দেখলাম কত পার্সেন্ট প্লাগারিজম? 60% প্লাগারিজম আছে, মোটামুটি অনেক বেশি প্লাগারিজম আছে। তারপর হচ্ছে হেমিংওয়ে অ্যাপেও আমরা ওই রিডিবিলিটি স্কোরটা চেক করব। রিডিবিলিটি স্কোরটাও কিন্তু অনেক বড়, 14 গ্রেড। আমাদেরকে সে সাজেস্ট করছে কত? 9 গ্রেডের মধ্যে রাখার জন্য। তো আপনিও জাস্ট তাকে গ্রেডটা বলে দিতে পারেন যে তোমার রিডিবিলিটি স্কোর গ্রেড হচ্ছে কত? 14, এটা হচ্ছে তোমাকে 9 এর নিচে রাখার ট্রাই করতে হবে। আর প্লাগারিজমের ক্ষেত্রে আমরা প্লাগারিজম পাইছি, তাকে বলতে হবে আমরা যেখানে বেশ কিছু প্লাগারিজম পাইছি, তোমার প্লাগারিজমগুলো কি করতে হবে? সলভ করতে হবে। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল স্পেলিং এর ক্ষেত্রেও সেম, যদি গ্রামাটিক্যাল স্পেলিং থাকে, যেমন আমি যদি এখান থেকে যাই, অথবা আপনি এই যে এখানে দেখেন প্লাগারিজমের ক্ষেত্রে আমি পার্সেন্টেজ না দিলেও চলবে, জাস্ট তাকে বললেই হবে যে তোমার এখানে কি আছে? কিছু প্লাগারিজম আছে। এরপর সেম ভাবে গ্রামাটিক্যাল স্পেলিং ভুল থাকলে সেটাও আপনি দেখেন এখানে কোনো ধরনের গ্রামাটিক্যাল স্পেলিং ভুল আছে কিনা। থাকলে তো এখানে আমাকে কি করে দেয়? রেড মার্কিং করে দেয় না? হ্যাঁ, এই যে এখানে অলরেডি রেড মার্কিং করে নাই, বাট এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই ফর দ্য লাস্ট, এই যে ফর দ্য লাস্ট 16 এখানে দা হবে, তাহলে গ্রামাটিক্যাল একটা প্রবলেম পাইছি। আবার এখানে যাওয়ার পরে এই যে দেখেন সলিউশন, এখানে একটা প্রবলেম, এখানে আর একটা প্রবলেম, হ্যাঁ এখানে আরও একটা প্রবলেম। এই যে দেখছেন প্রত্যেকটা, দেখছেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে কিন্তু কি আছে? প্রবলেম আছে। তার মানে আমি তাকে সাজেস্ট করতে পারি তোমার এখানে কিছু গ্রামাটিক্যাল প্রবলেম আছে, সেটা তোমাকে কি করতে হবে?
সলভ করতে হবে। সেম ভাবে রিডিবিলিটি স্কোরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেক বেশি না, জাস্ট তাকে বলেন যে তোমার রিডিবিলিটি স্কোরটা একটু হাই, এটা একটু সহজভাবে লেখার ট্রাই করো। রিডিবিলিটি স্কোরটা একটু হার্ড, হ্যাঁ রিডিবিলিটি স্কোরটা কি হার্ড, তোমার রিডিবিলিটি হচ্ছে একটু হার্ড, এটা আরো সহজভাবে লেখার চেষ্টা করো। ক্লিয়ার বিষয়টা? সেম ভাবে কি করতে হবে, একটা পেজের রান্না চেক করছি, বাকি যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজ চেক করতে হবে না এরকম করে সিঙ্গেল সিঙ্গেল করে, হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল করে প্রত্যেকটা পেজ চেক করতে হবে। প্রত্যেকটা পেজ চেক করে আবার কি করতে হবে, এখানে এসে একটা ওভারঅল কমেন্ট দিতে হবে না আবার, যে কয়টা পেজ চেক করছি, কয়টা পেজে প্রবলেম পাইছি প্লাগারিজমে। ধর আমি 3টা পেজে প্লাগারিজম প্রবলেম পাইছি, তাহলে তাকে বলতে হবে তোমার 3টা পেজে কি আছে, প্লাগারিজম প্রবলেম আছে। গ্রামাটিক্যাল স্পেলিং ভুল তো সব পেজে পাই নাই, পাইছি কয়েকটা পেজে, তাহলে তাকে বলতে হবে তোমার কয়েকটা পেজে বা 3টা 4টা যে কয়টা পেজ পাবেন আর কি সেটা মেনশন করতে হবে। রিডিবিলিটির ক্ষেত্রেও কিন্তু সেম, কয়টা পেজে আপনি রিডিবিলিটি স্কোরটা বাজে পেয়েছেন, তাকে বলতে হবে তোমার এতটা পেজে রিডিবিলিটি স্কোরটা কি হয়েছে, বাজে হয়েছে বা ভালো হয়নি, তোমার রিডিবিলিটি স্কোরটা আরো কমাইতে হবে, তোমার রিডিবিলিটিটা আরো সহজ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? শুধুমাত্র এই 2টা পার্টই হচ্ছে আমাদেরকে আলাদা আলাদা পেজে চেক করতে হয়, আর কিছু না। শুধু এই 2টা পার্টেরই কি করতে হয়, আলাদা আলাদা পেজের চেক করতে হয়, আর বাকিগুলো শুধুমাত্র হোম পেজের। শুধুমাত্র এই 2টা পার্টের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আলাদা আলাদা পেজের বের করতে হবে, বাট আর বাকি পার্টগুলো কি করতে হবে, পুরো হোম পেজকে টার্গেট করে আমাকে অডিট করতে হবে। তো যার কারণে এগুলো যেহেতু আলাদা আলাদা পেজের করতে হয়, যার কারণে আমরা আলাদা 2টা সেকশন রেখেছি যাতে আলাদা আলাদা ইউআরএলগুলোকে এখানে নোট করতে পারি। কারণ আমি যদি এখানে নোট না করি তাহলে তো আমি বুঝতেই পারবো না যে অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম হয়েছে। আমি যাকে রিপোর্ট দিব সে রিপোর্ট দেখতে পাচ্ছে প্রবলেম আছে, কোথায় প্রবলেম আছে সেটা তার বুঝতে পারবে না। বুঝেছেন বিষয়টা? কারণ রিপোর্ট যেহেতু দিব একটু ডিটেলসে দিতে হবে যাতে করে ক্লায়েন্ট দেখে বুঝতে পারে যে প্রবলেমটা কোথায় হচ্ছে। এরপরে সেকশনটা হচ্ছে অফ পেজ এসইও। আমরা অলরেডি হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস পার্টে অলরেডি করে ফেলেছি ব্যাপারগুলো, এখানেও সেমভাবে বের করে নিব। ব্যাকলিংস কয়টা আছে, ডু ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং কয়টা আছে, ডিটেলসগুলো আমরা বের করব। এটার জন্য ব্যাকলিং চেকার লিখে সার্চ করলে আমরা অনেকগুলো টুলস পাবো। কি চেকার? ব্যাকলিং চেকার। তো ব্যাকলিং চেকার লিখে সার্চ করলে এখানে যা টুলস আছে যে কোনো টুলস দিয়ে চেক করতে পারবেন। তো আমরা স্মল এসইও টুলস দিয়ে চেক করেছিলাম, তাই না? তো আমরা আজকেও স্মল এসইও টুলস দিয়ে চেক করে নিচ্ছি। রেজাল্টটা কিসের বের করবো? অনলি হোম পেজের। শুধুমাত্র কিসের? হোম পেজের। হোম পেজের ইউআরএলটা এখানে দিলে সে পুরো ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিং আছে ডাটা দিয়ে দিবে। এই যে আই এম নট রোবট দেন গেট ব্যাকলিংস, এগুলো অলরেডি আমরা করেই ফেলছি, জাস্ট এখন আবার একটু কি করছি, রিভাইজ করছি। হ্যাঁ, তখন হয়তো আমাকে ডিটেলস একটা কমেন্ট করতে হয় না, এখন ডিটেলস কমেন্ট করতে হচ্ছে, পার্থক্য হচ্ছে এখানে। এই যে দেখেন এখানে টোটাল ব্যাকলিং আছে কয়টা? 19টা। এই যে ব্যাকলিংসের অপশন, টোটাল ব্যাকলিং 19টা, তার মধ্যে ডু ফলো 3টা, নো ফলো 16টা। আপনি জাস্ট ওইটাই লিখে দেন, ওর টোটাল ব্যাকলিং হচ্ছে 19টা, ডু ফলো ব্যাকলিং আছে এতটা, নো ফলো ব্যাকলিং আছে এতটা। এরপর টক্সিক, পটেনশিয়াল টক্সিক, নন টক্সিক, ওই যে সেম রাশের পার্টটা। হ্যাঁ, তো এখানে তো আমরা একটা ওয়েবসাইটের করতেছি, এখানে তার বারবার আমরা কম্পিউটার অ্যানালাইসিসের ক্ষেত্রে না বারবার আলাদা আলাদা সাইটের চেক করব। হ্যাঁ, কিন্তু আমার সাইটের জন্য তো আমার একটাই ওয়েবসাইট, এমন না যে আমার অনেকটা ওয়েবসাইট, তা তো না। ওই একটা ওয়েবসাইটের কিন্তু আমার কি করতে হবে, একবারই বের করতে হবে। হ্যাঁ, তো সেম রাশি গিয়ে জাস্ট হচ্ছে আমরা কি করে নিব, ওই রেজাল্টটা বের করে নিব। তো আমাদের টাইমমেল দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, টাইমমেল দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, করে জাস্ট রেজাল্টটা নেবেন। টক্সিক কয়টা আছে, পটেনশিয়াল টক্সিক আছে, নন টক্সিক কয়টা আছে। ব্যাপারটা অনেক ইজি না, আমরা অলরেডি করে ফেলছি কাজগুলা, এখন জাস্ট একটু ডিটেলসে কি দিচ্ছি, একটা রিপোর্ট দিচ্ছি। হ্যাঁ, টক্সিক ডোমেন আর পটেনশিয়াল টক্সিক ডোমেনের ক্ষেত্রে একটা সাজেশন দিতে হবে, যদি টক্সিক ডোমেন কতটা আছে থাকলে তাকে একটু ব্র্যাকেটে বলে দিবেন যে টক্সিক ডোমেনগুলো তোমাকে রিমুভ করতে হবে। কারণ আমরা রিপোর্ট রেডি করছি, সাথে কি দিচ্ছি, সাজেশন দিচ্ছি। হ্যাঁ, কি করতে হবে না করতে হবে আমরা অন পেজ অফ পেজে বলে আসছি না, সরি অন পেজ আর কোয়ালিটি কন্টেন্টে বলে আসছি না, সেমভাবে তো অফ পেজও আমাকে বলতে হবে। শুধুমাত্র অ্যামাউন্টটা বসে দিলে হবে না, অ্যামাউন্টটা দিব, সাথে কি করব, ব্র্যাকেটে লিখে দিব, এগুলো কি করতে হবে, রিমুভ করতে হবে। এগুলো কীভাবে রিমুভ করতে হয় সেগুলো কিন্তু আমাদের ক্লাস আছে, আমরা ক্লাসে দেখবো পরবর্তীতে। এখন জাস্ট আমরা প্রবলেমগুলো বের করছি। পটেনশিয়াল টক্সিক ডোমেনগুলোও কিন্তু রিমুভের জন্য সাজেশন দিতে হবে। হ্যাঁ, আর নন টক্সিক তো গুড, তাকে বলবেন নন টক্সিকটা বাড়াইতে হবে আরও বেশি বেশি। বুঝতে পারছেন বিষয়টা? এরপরে নতুন একটা সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। নতুন একটা সেকশন দেখতে পাচ্ছেন, সেটার নাম কি, ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্ক বলতে কি বোঝানো হয়ে থাকে, আমরা মাঝে মধ্যে কিছু কিছু পেজে ভিজিট করলে দেখবেন 404 এরর বা নট ফাউন্ড লেখা আসে। কিছু কিছু পেজে ভিজিট করলে কি আসে,
404 এরর অথবা কি লেখা থাকে নট ফাউন্ড লেখা থাকে, ওই পেজগুলোকে বলা হয় ব্রোকেন লিংক। ওই পেজগুলোকে বলা হয়, বুঝি নাই না 404 এররটা আমি কখনো দেখাই নাই আপনাদেরকে। 404 এররটা আমি দেখাই নাই। আপনি আমাকে বলছেন মেবি ওই রিভিলারের কথা। রিভিলারে কি 404 এরর লেখা আছে কিনা দেখান তো। এখানে কি লেখা আসছে 403 এরর, দ্য রিকোয়েস্ট ক্যান নট বি স্যাটিসফাইড। বাট আমি কি বলছি নট ফাউন্ড লেখা থাকবে। কি লেখা থাকবে নট ফাউন্ড লেখা থাকবে। 404 এরর নট ফাউন্ড, কথা কি বুঝতে পারছেন? ওইটার এটার মধ্যে তো পার্থক্য আছে। এটা সাইডই অন হয় নাই, ওটার ক্ষেত্রে সাইড অন হবে কিন্তু কোনো পেজ নাই। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বলতে চাচ্ছি। তো এটার সাথে 404 এরর কোনো সম্পর্ক নাই। তো 404 এরর থাকলে সেটাকে আমাকে রিমুভ করতে হবে। দেখুন কয়টা 404 এরর আছে, ব্রোকেন লিংক কয়টা আছে, সেই রেজাল্টটাও তো আমাদেরকে বের করে দিতে হবে ক্লায়েন্টকে। তো এটা বের করার জন্য আমরা এখানে লিখে সার্চ করব ব্রোকেন লিংক চেকার। কি চেকার? ব্রোকেন লিংক চেকার। তো ব্রোকেন লিংকের অনেকগুলো সাইট আছে, তার মধ্যে ব্রোকেন লিংক চেক নামে যে টুলসটা আছে, টুলসটা মোটামুটি ভালোই কাজ করে। ব্রোকেন লিংক চেক, এই টুলস থেকে চেক করতে পারেন। জাস্ট হোম পেজের লিঙ্কটা দিলে হবে। কোনটা? হোম পেজের লিঙ্ক। হোম পেজের লিঙ্ক দিলে পুরো ওয়েবসাইটে কতগুলো ব্রোকেন লিঙ্ক আছে সে নিজ দায়িত্বে বের করে দেবে। কি বলে সিকিউরিটি কোড T5DSR, দেন ফাইন্ড ব্রোকেন লিঙ্কস নাও। এই যে প্রসেস করতেছে, সে অলরেডি কাজ করা শুরু করে দিছে। সে ওয়েব দেখছেন পেজগুলো চেক করতেছে, প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে চেক করতেছে, লিখা দেখাচ্ছে যে কয়টা পেজ চেক করতেছে। তো প্রত্যেকটা পেজ চেক করে সে এখানে লিঙ্কগুলো দিবে, এই যে ইউআরএলগুলো সহ বের করে দিচ্ছে সে। হ্যাঁ, এই যে এই কোম্পানি পেজটা কি ব্রোকেন, কেমনে বুঝবো? আমি একটু ওপেন করে দেখি আসলে ব্রোকেন কিনা। কি লিখে আসছে? সাইট ওপেন হয়েছে? সাইট ওপেন হয় না, সাইডে তো ওপেনই হয়েছে, শুধুমাত্র পেজটা নাই। আর আমরা যখন রিভিলারে দেখেছি তখন কি ছিল, সাইটই অন হয় নাই। এখন কিন্তু সাইট অন হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? এখন কয়টা ব্রোকেন লিঙ্ক আছে, সে ব্রোকেন লিঙ্কের রিপোর্টটা নিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত সে 42টা লিঙ্ক পাইছে। ইউআরএলগুলো দিতে হবে না, কারণটা হচ্ছে ইউআরএলগুলো খুব ইজিলি মানে আমাদের আরো একটা টুলস থাকে সার্চ কনসোল, এটা হচ্ছে সাইটের সাথে কানেক্টেড থাকে, ওখানেই রেজাল্টটা থাকে। হ্যাঁ, আমি তো ওখানে লগ ইন করা ছাড়াই থার্ড পার্টি টুলস থেকে চেক করতেছে। ওটা ক্লায়েন্ট নিজে চেক করতে পারে ওখান থেকে যে কয়টা পেজ ব্রোকেন আছে এবং কোন কোন লিঙ্কগুলো আছে। এজন্য এটার ইউআরএলগুলো দিতে হয় না আলাদা করে। হ্যাঁ, এই যে সে অলরেডি বের করতেছে প্রত্যেকটা ইউআরএল। সে এখন পর্যন্ত 55টা লিঙ্ক পাইছে, টোটাল সে লিঙ্ক পাইছে 55টা এখনো পর্যন্ত। বের করতেছে, আরো বের করুক সে। তো এখানে জাস্ট যে রেজাল্ট আসবে, টোটাল অ্যামাউন্ট যেটা আসবে, সেই অ্যামাউন্টটা আপনি কি করবেন, এখানে কমেন্টে বলে দিবেন তোমার এতটা কি আছে ব্রোকেন লিঙ্ক আছে। যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্ট এখানে বসায় দিবেন। হ্যাঁ, তো এরপরে হচ্ছে ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যাল জিনিসটা কি যেন ছিল? কি ছিল ক্যানোনিক্যাল? কি ছিল? সরি, আচ্ছা, একটা পেজকে বিভিন্ন ইউআরএল এ সার্চ করা যায়। আমরা তো পুরো এখানে পেজের কাজ করতেছি। হ্যাঁ, আবার একটা পেজকে বিভিন্ন ইউআরএল দিয়ে কি করা যায়, সার্চ করা যায়। কেমনে? ওই যে www ডট দিয়ে, www ডট ছাড়া, http দিয়ে, https ছাড়া, এরকম না। একটা ইউআরএলকে প্রত্যেকটা মানে একটা পেজকে যেহেতু প্রত্যেকটা ইউআরএল দিয়ে আলাদা আলাদা করে চেক করা যায়, সেক্ষেত্রে গুগল অনেক সময় সেগুলোকে কপি মনে করে বা আলাদা আলাদা লিঙ্ক মনে করে। তো সে যাতে ওইটাকে আলাদা মনে না করে একটাই লিঙ্ক মনে করে, সেটার জন্য আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হয়। আর ওই ট্যাগের নামটা কি? ক্যানোনিক্যাল ট্যাগ। তো ওই ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করছে কিনা সেটাই আমাকে কি করতে হবে, চেক করতে হবে। তো ওইটাও সেম, হোম পেজে গিয়ে আমরা চেক করে নিলে হবে। ক্যানোনিক্যাল ম্যানুয়ালি কিভাবে যেন চেক করতে হয় মনে আছে আপনাদের? ভিউ পেজ সোর্স। এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে কোথায় চলে যাব? ভিউ পেজ সোর্স। যাওয়ার পরে কি দিব? কন্ট্রোল এফ দিয়ে এখানে লিখবো ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যাল লিখলে যদি এখানে পাই তাহলে ওকে, গ্রেট, ওয়েল। প্রবলেম না থাকলে তো কিছু বলার দরকার নাই, তাকে জাস্ট বলবেন যে ওকে গুড, ওকে
গুড বা ওয়েল, যেটা একটা কমেন্ট দিবেন, একদম টোটালি কমেন্ট দিবেন না তা কিন্তু না, কমেন্ট দিতেই হবে। আমি তো এখানে এক্সাম্পল হিসেবে ডু ইউর সেলফ লিখে দিচ্ছি, এগুলো এমনিতে লিখে দিচ্ছি আমি, আপনাকে কমেন্ট ওখানে করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তারপরে হচ্ছে সাইড ম্যাপ। সাইড ম্যাপটা কি যেন ছিল? রোবটের জন্য ম্যাপ ক্রিয়েট করা। কেন? রোবট যাতে আমার ওয়েবসাইটে পারফেক্টলি ভিজিট করতে পারে, রোবট যাতে আমার ওয়েবসাইটে পারফেক্টলি ভিজিট করতে পারে সেটার জন্য একটা কি ক্রিয়েট করে দেওয়া? ম্যাপ ক্রিয়েট করে দেওয়া। তো ওই ম্যাপটা আছে কিনা সেটা ম্যানুয়ালি কিভাবে চেক করে? এসইও কোয়াক থেকে তো আমরা চেক করতে পারি, তাই না? তো ওখান থেকে না দেখায় ম্যানুয়ালি কিভাবে চেক করে যেন মনে আছে? কিভাবে চেক করে জানি? হ্যাঁ, এই যে মেইন ডোমেইন বা হোম পেজের লিঙ্কটার এখানে এসে স্ল্যাশ সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে সার্চ করতে হবে। সার্চ করলে রেজাল্টটা এখানে চলে আসবে। এই যে চলে আসছে, দেখছেন? তার মানে সাইড ম্যাপ আছে, তার মানে কি গুড বলে দিবেন আর কি। না থাকলে তখন কি বলতে হবে? নো না, ইয়েস ইউজ করতে বলতে হবে। নো ব্যাড ট্যাড কিছু হবে না এখানে। হ্যাঁ, এখানে কি করতে হবে? যে তোমাকে কমেন্ট করতে হবে বা এখানে ডিটেলস কমেন্ট করতে হবে। আমি কিন্তু কম্পিউটার অ্যানালাইসিসের সাথে এটার পার্থক্যটা কি সেটা প্রথমেই বলছি। ওখানে জাস্ট আমরা কালার দিয়ে ইয়েস গুড নো দিয়ে বসাই দিছি, বাট এখানে ইয়েস গুড নো দিয়ে না, এখানে আমরা একটা রিপোর্ট দিচ্ছি তার কি প্রবলেম আছে। তাহলে প্রবলেমটা তাকে একটু ডিটেলসে বলতে হবে। তাহলে ক্যানোনিক্যাল নাই, তার মানে তোমার সাইডে ক্যানোনিক্যাল মিসিং আছে, ক্যানোনিক্যাল মাস্ট ইউজ করতে হবে। সেম সাইড ম্যাপ, তোমার সাইডে সাইড ম্যাপ নাই, তোমার সাইড ম্যাপ ইউজ করা লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? তারপর হচ্ছে robot.txt। আচ্ছা, সাইড ম্যাপ আরো একভাবে ক্রিয়েট করা যায়, সেটা কিভাবে জানি? এই একই সেম ভাবে আরেকভাবে সার্চ করা যায়, সেটা কিভাবে? ইনস্পেক্ট না, সাইড ম্যাপের এখানে স্ল্যাশ আন্ডারস্কোর দিয়ে ইন্ডেক্স হবে। আন্ডারস্কোর দিয়ে কি হবে? ইন্ডেক্স হবে। কোনো কারণে যদি এভাবে না পান তাহলে আপনি মনে করবেন কি নাই, তা কিন্তু না, আপনাকে সেকেন্ড বার চেক করতে হবে। সেকেন্ড বার চেক করতে হবে এটা দিয়ে। এদের কিন্তু দুভাবেই ক্রিয়েট করা আছে, এদের দুভাবেই ক্রিয়েট করে রাখছে এরা। এরা ইন্ডেক্স দিয়েও ক্রিয়েট করে রাখছে, এরা আবার হচ্ছে এমনিতে সাইড ম্যাপ ডট এক্সএমএল দিয়েও ক্রিয়েট করে রাখছে। বুঝতে পারছেন বিষয়টা? তো দুইটা পার্টে কিন্তু চেক করতে হবে, একটা পার্টে চেক করে চুপ করে থাকলে কিন্তু হবে না। এরপর হচ্ছে robot.txt, এটা কি যেন ছিল? হ্যাঁ, আমার ওয়েবসাইটে কিছু পেজকে জাস্ট ব্লক করে রাখা। কার থেকে? গুগল থেকে। গুগল যাতে আমার পেজগুলোতে ভিজিট না করে সেই জন্য ব্লক করে রাখা। তো robot.txt-টা কীভাবে বের করতে পারি? এসইও কোয়াক থেকে তো আসেই, এছাড়া ম্যানুয়ালি কীভাবে বের করবো? স্ল্যাশ দিয়ে robot.txt লিখবো, স্ল্যাশ robots.txt দিলে এই যে দেখছেন ডিজালো WP অ্যাডমিন ইউজার এজেন্ট যখন লেখা থাকবে তার মানেই আছে। অনেক সময় দেখেন জাস্ট ইউজার এজেন্টে অল্প কিছু টেক্সট থাকবে, আবার কিছু কিছু সময় অনেক বেশি টেক্সট থাকতে পারে। যার যত বেশি পেজের লিঙ্ক ব্লক করবে তত বড় লিস্ট হবে, যার যত কম লিস্ট থাকবে তত কম লিস্ট এরকম দেখতে পাবেন আর কি। তো এখানে অলরেডি আছে, তাহলে থাকলে ওকে গুড, যেটাই থাকে সেটা দিয়ে দিব। গুগল অ্যানালাইটিক্সটা কি যেন ছিল? অডিয়েন্স সম্পর্কে ডাটা নেওয়া। আমার ওয়েবসাইটে কারা ভিজিট করছে, কোত্থেকে ভিজিট করছে, কিভাবে ভিজিট করছে সেই রিলেটেড ডাটাগুলো চেক করার জন্য গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করতে হয়। গুগল অ্যানালাইটিক্স কার টুলস? গুগলের নিজস্ব টুলস। তো এই রেজাল্টটা আমরা কোত্থেকে বের করতে পারবো? এটা ম্যানুয়ালি বের করার কোনো সুযোগ নাই, এটা এসইও কোয়াক থেকে চেক করতে হবে। হ্যাঁ, তো আমরা এসইও কোয়াকে চলে যাব, গিয়ে চেক করে দেখবো যে এসইও কোয়াকে আছে কিনা। এই যে গুগল অ্যানালিটিক্স কিন্তু নাই, আছে? তো গুগল অ্যানালিটিক্স ইজ নট মনিটরিং ইউর ওয়েবসাইট, উই সাজেস্ট টেকিং অ্যাডভান্টেজ অফ দিস গ্রেট টুল। সেখানে সাজেস্ট করছে কি যে তোমাকে অবশ্যই এই গ্রেট টুলটা ইউজ করা উচিত। তো আমাকেও সেম কমেন্টটা তাকে বলতে হবে আর কি, যে এই টুলসটা তোমার এখানে ইউজ করা না, এটা ইউজ করা উচিত তোমার। বুঝতে পেরেছেন? তারপরে সেকশনে হচ্ছে মোবাইল রেসপন্সিভ। এরপর আমরা কয়েকটা নতুন সেকশন দেখতে পাবো, তার মধ্যে প্রথমটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ। একটা ওয়েবসাইটকে দুভাবে রেসপন্সিভ করতে হয়, একটা হচ্ছে ডেস্কটপ বা কম্পিউটার, আর একটা হচ্ছে মোবাইল। কারণ আপনার ডেস্কটপের সাইজ বা হচ্ছে কম্পিউটারের সাইজ আলাদা, আবার মোবাইলের সাইজ কিন্তু আলাদা। মোবাইল ইউজ করি লম্বলম্বিভাবে,
আর কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে চ্যাপটা পাবে। তাহলে দুইটার স্ক্রিন আলাদা না? তো দুইটার যেহেতু স্ক্রিন আলাদা, আমার সাইড তো আমার তো সাইড তো একটা, তো ওই সাইডেরও তাহলে দুইটা স্ক্রিনে যাতে দেখতে বেটার দেখায়, তাহলে ওভাবে করে আমাকে ডিজাইন করতে হবে না? কথা কি আমার বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি? তো এটা ডিজাইনার করার সময় কিন্তু করে, ডিজাইনার করার সময় সে ডেস্কটপ এবং মোবাইল রেসপন্সিভ দুইটাই করে, তারপরে অনেক সময় মিসিং হয়ে যায়, অনেক সময় সে হয়তো ভুলবশত করে নাই বা কোনো কারণে করে নাই, এমনও হইতে পারে। অথবা হইতে পারে সে কোনো কিছু একটা আপডেট করতে গিয়ে তার মোবাইল রেসপন্সিভ কী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো মোবাইল রেসপন্সিভ নষ্ট হওয়া মানে হচ্ছে মোবাইল থেকে যখন ভিজিট করবেন দেখবেন পুরো টেক্সটগুলো ভালো করে দেখা যাচ্ছে না, অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে দেখবেন ক্লিক দিচ্ছেন এক জায়গায়, চলে যাচ্ছে আরেক জায়গায়, তাই না? এরকম হয় না অনেক সময়? আবার অনেক সময় প্রপারলি আমার টেক্সটগুলা মানে পুরো পার্টটা দেখা যাচ্ছে না। তো এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে মোবাইল রেসপন্সিভের কারণে। এটা শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে, পিসিতে না। আমি যেটা বলছি সেটা কিসের ক্ষেত্রে? মোবাইলের ক্ষেত্রে। মোবাইল থেকে যখন ভিজিট করবেন তখনের ক্ষেত্রে। মোবাইল থেকে ভিজিট করার টাইমে যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন, তার মানে হচ্ছে তার মোবাইল রেসপন্সিভে প্রবলেম আছে। তো এটা আমরা চেক করে দেখবো আমাদের মোবাইল রেসপন্সিভে প্রবলেম আছে কিনা। সেটা আমরা ম্যানুয়ালি চেক করতে পারি। মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্টে চলে যাব। কোথায়? ইনস্পেক্টে যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা মোবাইল ভার্সনের অপশন আছে, এখানে ক্লিক দিলে মোবাইল ভার্সনে চলে আসবে। আসার পর আমরা এখান থেকে যে কোনো একটা মোবাইল ভার্সন চেক করে নিতে পারি, যে কোনো একটা মোবাইল দেখে নিলে হবে। আমি একটা দিয়ে দিলাম, একটু এটা বাড়াই আগে পার্সেন্টেজটা। ওকে, এখন এই যে এখানে দেখেন আমি এই সাইডে নিয়ে যাই, কারণ তাহলে একটু ভালো করে দেখা যাবে। এই যে ওকে, এখন দেখেন আমার এখান থেকে কোনো টেক্সট কি কাটা পড়ছে? মানে দেখতে কি মনে হচ্ছে যে আমার কোনো ইনফরমেশন হয়তো ভিতর দিকে চলে গেছে? ওরকম মনে হচ্ছে? হচ্ছে না। কারণ দেখেন খুব সুন্দর করে সে কিন্তু ওই পেজের মধ্যে সব কিছু ইনফরমেশন দেখা যায় মতো করে ডিজাইনটা করেছে। পাশাপাশি একটু ক্লিক করে দেখেন অন্য কোথাও যে আমি যেখানে ক্লিক করছি ওই জায়গায় নিয়ে যাচ্ছে কিনা। এই যে নিয়ে আসছে না প্রোডাক্ট সেকশনে, তার মানে হচ্ছে তার এটা কি মোবাইল রেসপন্সিভ। তো এটা আবার আমরা চাইলে একটু টুলসের সাহায্যেও চেক করতে পারি। টুলসের সাহায্যে চেক করার জন্য গুগলে লিখে সার্চ করবে মোবাইল ফ্রেন্ডলিনেস বা মোবাইল ফ্রেন্ডলি চেকার, মোবাইল রেসপন্সিভ চেকার, যেটাই ইচ্ছা সেটাই দেন, সমস্যা নাই। তো বিং এর আবার নিজস্ব একটা টুলস আছে, গুগলের আগে নিজস্ব একটা ছিল, সেটা বন্ধ করে দিছে রিসেন্ট তারা কোনো একটা কারণে। তো আমরা বিং এর যেটা আছে সেটা দিয়ে চেক করছি, সার্চ ইঞ্জিন আর কি। বিংটা তো একটা সার্চ ইঞ্জিন না? তো গুগলের আগে নিজস্ব একটা ছিল, গুগলেরটা অফ করে দিছে রিসেন্ট। গুগলেরটা এখন কাজ করতেছে না, কি কারণে অফ করছে সেটাও জানি না। না, মোবাইল এমপি তো এটা তো আলাদা ব্যাপার। এমপির সাথে তো আপনার মোবাইল রেসপন্সিভের কোনো সম্পর্ক নাই। মোবাইলের ক্ষেত্রে ঠিকই, বাট ওটা তো ভিন্ন কনসেপ্ট ছিল। এমপি মানে কি বলছিলাম? লোডের ইস্যুর কথা বলছিলাম, কিন্তু আমি সাইট কাটা পড়ছে, এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় চলে যাচ্ছে, এই কথাগুলো কিন্তু বলি নাই। ওটা শুধুমাত্র স্পিড ইস্যু ছিল, বুঝতে পেরেছেন? ওটা আলাদা বিষয়। তো আমাদের এখানে কি লেখা আছে? দিস পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, দেখছেন? তো জাস্ট এখানে বলে দেয় যে তোমার পেজ ঠিক আছে, ওকে গুড, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে লোডিং স্পিডটা। এবার লোডিং স্পিডটা, আমার সাইডের স্পিডটা কেমন, আমার সাইডে যে ভিজিট করছে তার কত সময় লাগে ভিজিট করতে, হ্যাঁ, সে রেজাল্ট আমাকে চেক করতে হবে। এটার জন্য আমরা একটা টুলস ইউজ করব, পেজ স্পিড ইনসাইট নামে। পেজ স্পিড ইনসাইট, এটাও গুগলের নিজস্ব একটা টুলস। পেজ স্পিড ইনসাইট, এটা কার? গুগলের নিজস্ব একটা টুলস। এই যে পেজ স্পিড ইনসাইট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমি এখানে লিখি পুরোটা, এই যে পেজ স্পিড ইনসাইটস লিখে সার্চ করলে এই যে প্রথম দিকে পেয়ে যাবেন টুলসটা। তাহলে টুলসে চলে যাবেন, গেলেই এই যে এখানে নিয়ে আসবে। আর এখানে আসলে জাস্ট হোম পেজের লিঙ্কটা দিবেন আর কি। কিসের লিঙ্ক? হোম পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে যে অ্যানালাইজের অপশন আছে, অ্যানালাইজে ক্লিক করবেন, সে আপনাকে রেজাল্ট দিবে দুইটা ভার্সনে। মোবাইলে কেমন স্পিড, এই যে দেখছেন মোবাইল, ডেস্কটপ। তো মোবাইলে কেমন আসছে, ডেস্কটপে কেমন আসছে, সেটা একটা রেজাল্ট দিবে। একটু ওয়েট করতে হবে এই ডাটাটা আসা পর্যন্ত, হ্যাঁ। তো অনেক সময় আবার একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে হয় রেজাল্টটা আসার জন্য। অনেক সময় উপর দিকে না দেখে একটু নিচের দিকে আসতে হয়, তখন একটু নিচের দিকে এসে দেখতে হবে আর কি, হ্যাঁ। তো এখানে আসবে মোবাইলে কত, ডেস্কটপে কত, একটু ওয়েট, রেজাল্টটা আসুক।
এই যে দেখেন অলরেডি চলে আসছে। মোবাইলে পারফরমেন্স কত দেখাচ্ছে? 42। আর ডেস্কটপে পারফরমেন্স দেখাচ্ছে 58। এই যে দেখেন এখানে কিছু ব্যাপার আছে। 0 থেকে 49 পর্যন্ত হচ্ছে ব্যাড, 50 থেকে 89 পর্যন্ত হচ্ছে মিডিয়াম, আর 90 টু 100 পর্যন্ত হচ্ছে গুড। সেমভাবে ডেস্কটপের ক্ষেত্রে। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে 42 পাচ্ছি হচ্ছে মোবাইলে, আর ডেস্কটপে পাচ্ছি হচ্ছে 58। জাস্ট ওইটাই লিখে দেন যে তোমার মোবাইল ভার্সনে, এখানে লিখে দেন মোবাইলে কত ছিল? 42, কমা দিয়ে দেন ডেস্কটপে কত? 58। হ্যাঁ, দিয়ে দিলেন জাস্ট। কিসের ক্ষেত্রে বুঝি নাই? হ্যাঁ, কান্ট্রি বেসিস আলাদা আলাদা হইতে পারে, সেটা হচ্ছে সার্ভারের উপর ডিপেন্ড করে। বাট গুগল যে রেজাল্টটা দেয় সে ওভারঅল রেজাল্টটা দেয়, সে কিন্তু কোনো কান্ট্রিকে নির্দিষ্ট করে রেজাল্টটা দেয় না, বুঝতে পারছেন? সে ওভারঅল রেজাল্টটা প্রোভাইড করে। বাট কিছু আরও কিছু টুলস আছে যে টুলসগুলো দিয়ে চেক করে, যেগুলো আবার কান্ট্রি ওয়াইজ চেক করা যায়, কোন কান্ট্রিতে কেমন স্পিড আছে, বুঝতে পারছেন? ওটা একটা আলাদা বিষয়। তো আমরা আপাতত গুগলের এই টুলস দিয়ে রেজাল্টটা নিলেই হবে। হ্যাঁ, ওকে। তারপরে সেকশনটা হচ্ছে এসএসএল, সিকিউর সকেট লেয়ার। এসএসএল এর পূর্ণরূপ কি? সিকিউর সকেট লেয়ার। এটার কাজ কি? এসএসএল এর কাজ কি আসলে? এসএসএলটা হচ্ছে একটা সার্টিফিকেট। এটা একটা কি সার্টিফিকেট? এটা হচ্ছে একটা সিকিউরিটি সার্টিফিকেট। এই যেখানে লিখে আছে না সিকিউর, এটা হচ্ছে একটা সিকিউরিটি সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটটা পারচেজ করতে হয় একটা ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, এই ওয়েবসাইটে যদি কোনো ধরনের এসএসএল না থাকে তাহলে ওয়েবসাইটগুলোকে গুগল পছন্দ করে না। যে ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট থাকে না সেই সাইটগুলোকে কে পছন্দ করে না? গুগল পছন্দ করে না। তো এখন এই যে দেখেন সিকিউর সকেট লেয়ার, এটা কিভাবে বুঝবো আমরা? আমাদের ওয়েবসাইট তো এটা, তাই না? আমাদের এই ওয়েবসাইট। তো এখানে কোথাও কি নট সিকিউর লেখা আছে? বাট কিছু কিছু সাইটে ভিজিট করলে দেখবেন কর্নারে নট সিকিউর লেখা আছে। খেয়াল করছিলেন কখনো? এই যে দেখেন এটাতে আছে, কি লেখা আছে? নট সিকিউর। এই যে নট সিকিউর লেখা থাকার মেইন রিজনটা হচ্ছে তাদের এসএসএল সার্টিফিকেটটা নাই। তাদের কি নাই? এসএসএল সার্টিফিকেটটা নাই। আর যাদের এসএসএল সার্টিফিকেটটা আছে, আপনি যদি এখানে ক্লিক করেন লেখাই আছে দেখেন কানেকশন ইজ সিকিউর। তো এটা আরো একভাবে বোঝা যায়। এটা আরেকভাবে বোঝা যায় বলতে হচ্ছে দেখেন আমাদের এই ইউআরএলটা তো এটা পুরোটাই ইউআরএল, তাই না? তো এই যে আমার পুরো ইউআরএলটা আমি যদি একটু করে একটা নোটপ্যাডে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে HTTPS আছে, HTTPS আছে। আর এই যে এটাতে যদি আমরা দেখি এই ইউআরএলটা যদি আমি একটু নেই পুরোটা, এই যে পুরোটা আমি যদি সিলেক্ট করে নেই, নিয়ে আমি একটু নোটপ্যাডে নেই আগে। এখানে কি আছে? S9। তার মানে এটাতে এসএসএল আছে আর এটাতে এসএসএল নাই। কথা কি ক্লিয়ার? এটা অনেকে আবার HTTPS HTTP দিয়েও বুঝিয়ে থাকে। আমি দুইটা প্রসেসই আপনাদেরকে বলে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে আচ্ছা, নট সিকিউর সাইটগুলোর ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, এই যে এই জন্যই তো বললাম যে গুগল কেন ভ্যালু দিচ্ছে না। হ্যাঁ, রিজনটা হচ্ছে গুগল মনে করে ওই সাইটগুলোর মধ্যে হয়তো কোনো স্প্যামিং করে, হয়তো কোনো স্ক্যাম করে, যার কারণে তারা কি করে নাই? এসএসএল সার্টিফিকেটগুলো রাখে নাই। আর সার্টিফিকেট না রাখার কারণে সে চাইলেই যে কোনো ডাটা কি করতে পারে, মানে হয়তো কালেক্ট করে ফেলতে পারে, অথবা হয়তো কারোর কাছে আপনার ডাটাগুলো সেল করে দিতে পারে, কাউকে দিয়ে দিতে পারে, এই আর কি। আবার এটা আসলে এমনও না যে এসএসএল যার আছে সেইও যে একদম 100% ভালো, সেটাও কখনো বলা যায় না। তার যদি মনের মধ্যে যদি দুষ্ট চিন্তা ভাবনা থাকে তাহলে এসএসএল থাকা সত্ত্বেও সে কি করবে? 2 নাম্বারই করবে, বুঝতে পারছেন? তো এটা জাস্ট গুগল থেকে বাঁচার জন্যই হচ্ছে সে এসএসএলটা নিয়ে রাখছে, এমনও হইতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। বাট এটা থাকলে র্যাঙ্কিংয়ে গিয়ে থাকে। এখানে যে ফ্যাক্টরগুলো প্রত্যেকটা কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর ভাই। এখানে আমি যতগুলো প্রবলেমের ইস্যু নিয়ে কথা বলছি প্রত্যেকটা এক একটা কি র্যাঙ্কিং ফ্যাক্টর। এই প্রত্যেকটা প্রবলেমই আপনার কি করা থাকা লাগবে? সলভ থাকা লাগবে আপনার সাইটের মধ্যে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আছে কিনা। তো সোশ্যাল শেয়ারটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের জন্য। যে সাইটের সোশ্যাল শেয়ার যত বেশি হয় সেই সাইটের ট্রাফিকটাও তত বেশি জেনারেট করা যায়। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়া তো অনেক ট্রাফিক না বর্তমানে, বেশিরভাগ মানুষই তো সোশ্যাল মিডিয়াই সবচেয়ে বেশি ইউজ করে।
তো আপনি যদি আপনার মার্কেটিংটা সোশ্যাল মিডিয়াতেও করতে পারেন তাহলে অবশ্যই আপনার বেটার রেসপন্স পাওয়ার পসিবিলিটি আছে। তো এই জন্য আমরা যে কোনো ওয়েবসাইটে চেক করি যে ওই ওয়েবসাইটের সোশ্যাল অ্যাকাউন্ট আছে কি না। আমরা অলরেডি কম্পিটিটর সাইটগুলো চেক করেছিলাম, খেয়াল আছে? সেমভাবে আমাদের নিজেদের সাইটও চেক করতে হবে সোশ্যাল অ্যাকাউন্ট আছে কি না। এই যে হোম পেজ থেকে আর কি, হোম পেজে গেলেই তো আমরা পাই, এই যে শুরুর দিকে নয়তো কোথায় পাই, একদম শেষের দিকে। তাহলে শুরুর দিকে এখানে অলরেডি একটা আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, তাহলে ফেসবুক আছে। তো সাথে আমরা তাকে সাজেস্ট করতে পারি আরও কয়েকটা সোশ্যাল, তোমার ফেসবুক আছে ঠিক আছে, আরও কয়েকটা সোশ্যাল অ্যাকাউন্ট রাখতে পারো। এরপর হচ্ছে প্রোফাইলগুলো আবার অ্যাক্টিভ আছে কিনা, শুধু প্রোফাইল থাকলেই হবে না, প্রোফাইলগুলো অ্যাক্টিভ আছে কিনা এটা কীভাবে বুঝবো, ওই প্রোফাইলে গেলেই তো বুঝতে পারবো। তো প্রোফাইলের এখানে লিঙ্ক করা আছে না, তাই আমি প্রোফাইলটাকে একটু ওপেন করি। লাস্ট পোস্ট কখন, তাহলে কি অ্যাক্টিভ? সে ওই যে সাইট তো ক্রিয়েট করতে করতে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ক্রিয়েট করছে, এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছে না, তার মানে সে অ্যাক্টিভ নাই। তাকে কি বলতে হবে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভনেস বাড়ানোর জন্য বেনিফিটটা কি, ওই যে ট্রাফিক নিয়ে আসা যায়, কারণ সোশ্যাল মিডিয়াতে এখন বর্তমানে অনেক ট্রাফিক আছে, তোমার ট্রাফিকগুলোকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে তোমার ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে সোশ্যাল শেয়ার, ও যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আছে ওই প্রোফাইলের মধ্যে তার পোস্টগুলো শেয়ার হয় না, তার পোস্টগুলো শেয়ার হয় কি না সেটা চেক করা। তো আমরা এখানে যদি তার কয়েকটা পোস্ট দেখি, তার পোস্টগুলো আসলে শেয়ার হয় কি না, এই যে এখানে 3 শেয়ার লেখা আছে দেখছেন, তারপর এখানে 2 শেয়ার আছে, তার মানে কি টুকটাক শেয়ার হচ্ছে, বাট অ্যাক্টিভ তো নাই। আর শেয়ার হয়ে লাভ কি, নতুন করে কি হইতে হবে, অ্যাক্টিভ হইতে হবে, তারপর শেয়ারও থাকতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে তার ক্ষেত্রে সাজেশনটা কি দিতে হবে, প্রথমত তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক আছে, সাথে আরও কয়েকটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল রাখার ট্রাই করবা, আর পাশাপাশি প্রোফাইলগুলোকে কি রাখার ট্রাই করতে হবে, অ্যাক্টিভ রাখার ট্রাই করতে হবে। আর সোশ্যাল শেয়ার যদি না থাকে তাকে সোশ্যাল শেয়ার করতে বলতে হবে। ক্লিয়ার বিষয়টা? এরপর হচ্ছে পলিসি রিলেটেড ইস্যুস। এরপরে কি পলিসি, একটা ওয়েবসাইটে কিছু কমন পেজ থাকে যেগুলো হচ্ছে পলিসি রিলেটেড পেজ থাকে আর কি, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে পলিসি থাকা দরকার। আপনার প্রাইভেসি কিভাবে মেনটেন করা না করে সেই বিষয়গুলো যদি না থাকে তাহলে একজন ভিজিটর তো আসলে একটা সাইটে কখনো ভিজিট করবে না। হ্যাঁ, তো এই জন্য কিছু পলিসি ওয়েবসাইটে থাকা দরকার। তো কী ধরনের পলিসি থাকা দরকার, বিভিন্ন ধরনের পলিসি থাকতে পারে। এক এক ওয়েবসাইটের জন্য এক এক ধরনের পলিসি থাকতে পারে। যেমন ব্লগিং সাইটের জন্য শুধুমাত্র প্রাইভেসি পলিসি থাকলেই হয়। ব্লগিং সাইটের জন্য কি শুধুমাত্র প্রাইভেসি পলিসি, কারণ ওখানে আমরা জাস্ট ভিজিট করি জানার জন্য, আর কোনো কাজে যাই না, তাহলে জাস্ট আমার প্রাইভেসিটা সে মেনটেন করে কিনা সেটা জানলেই হবে। তো ওইটা কীভাবে দেখতে পাবো, বিশেষ করে একটা ওয়েবসাইটের একদম ফুটার সেকশনে, আমাদের ওয়েবসাইটকে আমরা 3 ভাগে বিভাগ করি। প্রথমটাকে হেডার সেকশন বলি, মিডলটাকে বডি সেকশন বলি, আর একদম নিচের সেকশনটাকে বলে হয় ফুটার সেকশন। কথা কি ক্লিয়ার? তো ফুটার সেকশনে মেইনলি প্রাইভেসি রিলেটেড ইস্যুসগুলো থাকে। তো এখানে কোথাও প্রাইভেসি পলিসি আছে নাই, বাট আমরা যদি একটু করে, আমরা দারাজকে চিনি না, দারাজ একটা কি ই কমার্স সাইট না? আমি বলেছিলাম এক একটা সাইটের জন্য এক এক ধরনের পার্ট থাকতে পারে, ব্লগিংয়ের জন্য এক ধরনের, ই কমার্সের জন্য এক ধরনের, সার্ভিসের জন্য এক ধরনের। তাহলে এই সাইটটা তো যদি আসি, দেখেন এখানে প্রাইভেসি পলিসি রিলেটেড অপশন আছে, দেখেন এই যে প্রাইভেসি, এই যে প্রাইভেসি পলিসি আছে না, প্রাইভেসি পলিসি। এছাড়া এখানে আরও অনেকগুলো অপশন আছে, দেখেন টার্মস অফ সার্ভিস, রিফান্ড পলিসি, প্রাইজিং, পেমেন্ট প্রসেস, ট্রায়াল, এফিকিউ। তো আমি যেটা বলেছিলাম শুধুমাত্র ব্লগিংয়ের জন্য প্রাইভেসি পলিসি, আর বাকি সাইটের জন্য আরও এক্সট্রা কিছু পার্ট অ্যাড হবে। যেমন ই কমার্স সাইটের জন্য যদি বলি সব কিছু থাকাই ভালো, সব ধরনের পলিসি রাখাই ভালো। প্রথমে টার্মস অফ সার্ভিস, তার হচ্ছে ডেলিভারি প্রসেসটা কীভাবে হয় ওই রিলেটেড ডিটেলসগুলো টার্মস অফ সার্ভিসে সে রাখতে পারে। তারপর হচ্ছে রিফান্ড পলিসি, প্রোডাক্ট যদি কেউ পারচেস করে ওই প্রোডাক্টটা যদি কেউ রিফান্ড করতে চায় কোনো ধরনের পলিসি আছে কিনা সেই পলিসিগুলো রাখা দরকার না। তারপর হচ্ছে প্রাইজিং, কোন কোন মাধ্যমে পেমেন্ট করা যাবে, কোন কোন মাধ্যমে পেমেন্ট করা যাবে না সেই রিলেটেড ডিটেলসগুলো রাখা দরকার না। এরপর হচ্ছে পেমেন্ট প্রসেস, কোন কোন প্রসেসে পেমেন্ট করা যাবে সেই বিষয়গুলো। ট্রায়াল, যদি তার কোনো ট্রায়াল প্রসেস থাকে, তার কোনো প্রোডাক্ট ট্রায়াল প্রসেস থাকে তাহলে ট্রায়ালের একটা পলিসি থাকা লাগবে। আবার ওয়ারেন্টির একটা ব্যাপার আছে, যদি ওয়ারেন্টি থাকে তাহলে ওয়ারেন্টির একটা পলিসি থাকা লাগবে। আর লাস্ট হচ্ছে এফএকিউ, যেটা হচ্ছে আমরা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বলে, আমি লাস্ট ক্লাসেই কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের সময় বলেছি, কাস্টমারদের কিছু ইন জেনারেল কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেনগুলোকে আমরা এফএকিউ সেকশনে অ্যাড করে থাকি। হ্যাঁ, তো ওই অপশনগুলো আছে কিনা। তো আমরা যদি একটু দারাজে দেখি, এই যে দেখেন রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি আছে,
টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি আছে, এবং রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিতে গেলে হয়তো আমরা আরও কিছু ইনফরমেশন পাবো। এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যেটা এফএকিউর কথা বললাম, ওইটা আছে। ওয়ারেন্টি পলিসি আছে, দেখছেন মাল্টিপল পলিসি ওর এখানে আছে না? হ্যাঁ, আবার এখানে সে আরও একটা সেকশন রাখছে যে হাউ টু বাই, ওই যে আপনার পারচেস, প্রাইজিং, পেমেন্ট প্রসেস রিলেটেড ইস্যুসগুলো হাউ টু বাইয়ের মধ্যে থাকছে। পাশাপাশি এখানেও কিন্তু সে পেমেন্ট প্রসেসগুলো দিয়ে দিয়েছে, যে পেমেন্ট মেথড, কোন কোন মেথডে পেমেন্ট করা যাবে। ক্লিয়ার বিষয়টা? এটা ই কমার্স এবং সার্ভিসের জন্য থাকে আর কি, শুধুমাত্র ই কমার্সের জন্য এবং সার্ভিসের জন্য, বাকি মোটামুটি সব অপশান থাকাই ভালো। কিন্তু ব্লগিংয়ের জন্য অনলি প্রাইভেসি পলিসি, আর বাকি না থাকলেও কোনো সমস্যা নাই। এফিলিয়েটের ক্ষেত্রেও শুধুমাত্র প্রাইভেসি পলিসি, আর হচ্ছে যে আমরা এফিলিয়েট যেহেতু করে, এফিলিয়েটের একটা পলিসি রাখার মানে দরকার আছে, তখন এফিলিয়েট ডিসক্লেমার নামে আমরা একটা পলিসি রাখি। এই দুটো পলিসি রাখলেই হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে সবগুলা থাকা উচিত, বিশেষ করে ই কমার্স এবং সার্ভিসের জন্য। ক্লিয়ার বিষয়টা? ওকে, তারপর লাস্ট ওয়ান হচ্ছে কন্ট্যাক্ট আস। এটা যে কোনো ওয়েবসাইটে থাকা দরকার। কন্ট্যাক্ট আসের অপশনটা কি দরকার? যে কোনো ওয়েবসাইটে থাকা অবশ্যই দরকার। কারণ একটা পার্সন আমার সাইটে ভিজিট করবে, কোনো কারণে যদি সে আমার সাথে কন্ট্যাক্ট করতে যায়, তাহলে কোনো অপশনই যদি না থাকে, তাহলে কন্ট্যাক্ট কীভাবে করবে? তো এই জন্য প্রত্যেকটা ওয়েবসাইটে কন্ট্যাক্টের অপশন থাকা দরকার। আর এমনিতেও প্রত্যেকটা ওয়েবসাইটে কন্ট্যাক্টের অপশন থাকে, এটা এখানে থাকে, নয়তো একদম নিচের দিকে থাকে, দেখেন নাম্বার বা মেল দিয়ে দিয়েছে। তো এটা মোটামুটি কম বেশি সবার থাকে। যদি না থাকে তাহলে তাকে কি করতে হবে? বলতে হবে, যাতে সে কি করে, কন্ট্যাক্ট অপশনটা রাখে। সেমভাবে পলিসির ক্ষেত্রেও যদি কোনো পলিসি না থাকে, তখন তাকে বলতে হবে যে পলিসিগুলো রাখলে তোমার ইউজারদের জন্য হচ্ছে কি অবশ্যই ভালো। কারণ ইউজাররা তার তোমাকে কল করে বারবার বিরক্ত করবে না বিভিন্ন ইস্যুর জন্য। তুমি সুন্দর করে সাইডের মধ্যে সব কিছু সাজিয়ে রাখলে সে ওখান থেকে ডিটেলসটা জেনে নিল। কথা কি ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার, আমাদেরকে এভাবে করে অডিটটা করতে হবে, এবং অডিট করার পরে আমাকে অবশ্যই কি করতে হবে? কমেন্টস করতে হবে। প্রত্যেকটা পার্টের উপর কি করতে হবে? কমেন্টস করতে হবে। সুন্দর করে কমেন্টস আমাকে করা লাগবে। তো যে যত সুন্দর করে গুছায় কমেন্টস করতে পারবেন তত ভালো, কারণ কমেন্টসের উপর বেস করে কিন্তু রিপোর্টটা সুন্দর হবে। কারণ ক্লায়েন্ট কিন্তু আপনার কমেন্টসের উপর বেস করে সে বোঝার ট্রাই করবে যে আসলে অ্যাকচুয়ালি তার ওখানে কি প্রবলেম আছে। তো ট্রাই করবেন কমেন্টটা একটু গুছিয়ে লেখার জন্য। ঠিক আছে, কি বলেছি? এটা তো আমরা ম্যানুয়ালি করেছি। এখন যে প্রসেসটা করেছি, প্রত্যেকটা সিঙ্গেল ওপেন করে ইন্ডিভিজুয়াল করে প্রত্যেকটা প্রবলেম বের করছি না? এটা চাইলে আমি বলেছিলাম টেকনিক্যালিও কি করা যায়? অডিট করা যায়। টেকনিক্যালি বলতে হচ্ছে যে কোনো একটা টুলসের সাহায্যে অডিট করা যায়। তো অডিট করার জন্য এরকম অনেক টুলস আছে, তার মধ্যে মোস্ট পপুলার যদি বলেন এইচট্র্যাপ, সেমরাশ, এগুলো হচ্ছে মোস্ট পপুলার টুলস আর কি। কারণ সেমরাশটা আমি বলছিলাম যে অল ইন ওয়ান টুলস, এইচট্র্যাপ অল ইন ওয়ান টুলস, এগুলো হচ্ছে এক একটা অল ইন ওয়ান টুলস। এগুলার একটা টুলসেই অনেকগুলো কাজ করা যায়। হ্যাঁ, তো এখন আমরা যদি একটু সেমরাশ থেকে দেখি যে সেমরাশ থেকে কিভাবে অডিট করা যায়। আমি সেমরাশে চলে যাই, সেমরাশে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো সেমরাশে যেহেতু ফ্রি পেডের দুইটা পার্ট আছে, ফ্রিতে আমরা 100টা পেজ অডিট করতে পারি। ফ্রিতে কয়টা পেজ? 100টা পেজ অডিট করতে পারি। মানে একটা ওয়েবসাইটের কয়টা পেজ অডিট করা যাবে? 100টা পেজ অডিট করা যাবে। একটা অ্যাকাউন্ট থেকে এটা অটো করে দিবে। আপনি একটা ওয়েবসাইট যখন দিবেন, সে নিজে 100টা পেজ অডিট করে আপনাকে রিপোর্ট দিবে। তো আমরা এই ওয়েবসাইটটাকে একটু অডিট করি, যে ওয়েবসাইটটাকে আমরা এতক্ষণ অডিট করছিলাম ম্যানুয়ালি, সেই ওয়েবসাইটের আমরা একটু যাই। এখান থেকে আমরা চলে যাব ওয়েবসাইট অডিটে। এখানে দেখবেন এই যে সাইট অডিট, দেখছেন? হ্যাঁ, আমরা তাইলে এখন পর্যন্ত কি কি দেখতেছি? কিওয়ার্ড ওভারভিউ দেখলাম, তারপর হচ্ছে ব্যাকলিংক অডিট করে দেখলাম, এখন ফাইনালি কি দেখছি? সাইট অডিট। তো এখানেও কিন্তু আলাদা করে ব্যাকলিংক অডিটটা করতে হবে। কেন? ওই যে টক্সিক ডোমেন, পটেনশিয়াল টক্সিক ডোমেন, ওগুলো বের করার জন্য। হ্যাঁ, সেমরাশের ইউজেস দরকারই আছে। এটা হচ্ছে অল ইন ওয়ান এসইও টুল, সেই জন্যই বলছে। সেমরাশ ছাড়া মানে কাজ করার একটু টাফ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। না, যখন আপনি কাজ করবেন তখন প্রিমিয়াম নিয়ে নেবেন না, তখন কি আর ফ্রিতে কাজ করবেন? তখন ডলার আসতেছে, তখন আর ফ্রিতে কাজ করবেন কেন? একটু ইনভেস্ট করবেন না?
প্রিমিয়ামটা তো অবশ্যই স্মুথলি কাজ করে। আছে, তাও লিমিট আছে, লিমিট নেই সেটা কখনো বলা যাবে না। হ্যাঁ, প্রাইজিং এর উপর ডিপেন্ড করে হচ্ছে লিমিটের ব্যাপার স্যাপার করে আর কি। প্যারার কাজ কই, আপনি যদি এই সেম রাজ দিয়ে যদি প্রিমিয়াম নিয়ে নেন তাহলে তো আপনার কোনো প্যারাই নাই, আপনি ফ্রিতে করতেছেন এজন্য আপনার প্যারা লাগতেছে। হ্যাঁ, যদি আপনার বেশি পেজ থাকে তাহলে বেশি পেজের জন্য কি নিতে হবে, প্রিমিয়ামটা নিতে হবে, ফ্রিতে তো আর করা যাবে না। তো প্যারা নেওয়ার কিছু নাই, সেম রাশ আসলে দেখা যায় এমনিতে তো আপনি যদি প্রাইজিং এ দেখেন তাহলে তো এটা মোটামুটি ভালো একটা প্রাইস, সর্বনিম্ন প্রাইসই হচ্ছে $139 পার মান্থ। পার মান্থ কত, $139, তাও কিন্তু লিমিটেশন কি দেখেন, 10,000 রেজাল্ট দিবে ওই যে অডিটের ক্ষেত্রে, আর 500টা কিওয়ার্ড ট্র্যাকিং এর সুযোগ দিব, 5টা প্রজেক্ট অ্যাড করার সুযোগ দিবে। 5টা প্রজেক্ট মানে 5টা ওয়েবসাইট অ্যাড করার সুযোগ দিবে, বুঝতে পারছেন? তো তাও এখানে আবার ঝামেলার একটা ব্যাপার আছে না, বেশি কাজ হলে তখন বেশি লাগবে। তো এটা আসলে প্যারা নেওয়ার কিছু নাই। কিছু প্ল্যাটফর্ম আছে যারা গ্রুপ বাই সেল করে, কিছু প্ল্যাটফর্ম আছে কম দামে গ্রুপ বাই সেল করে, মোটামুটি 500-600 টাকার মধ্যে পার মান্থ ইউজ করা যায়। তো ওগুলো আবার আনলিমিটেড থাকে, ওগুলোর ক্ষেত্রে আবার তেমন কোনো লিমিটেশন তারা দিয়ে দেয় না। হ্যাঁ, গ্রুপ বাই যখন করে মাঝে মধ্যে একটু প্রবলেম করে, যেহেতু অনেকে একসাথে ইউজ করে একই টুলস, তো মাঝে মধ্যে প্রবলেম করে, তখন আপনাকে একটু কনসিডার করে নিতে হবে আর কি নিজেকে, এই আর কি। তো এই যে দেখেন সাইড অডিটটা যদি করতে চাই আমাকে কোথায় আসতে হবে, এই যে এখানে সাইড অডিটের যে সেকশনটা আছে এখানে আসতে হবে, আসার পরে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, তারপর কি দিব, স্টার্ট অডিট। স্টার্ট অডিট দিলেই কি বলছে, লঞ্চ ইউর অডিট ক্যাম্পেইন প্লিজ ট্রাই অ্যাগেন, ওই যে একটু ঝামেলা করতেছে আর কি। আমি কি কোনো ওয়েবসাইট আগে থেকে অ্যাড করছি এখানে, তাইলেই বুঝতে পারবো না, এখান থেকে আগে থেকে কোনো কিছু অ্যাড করি নাই, প্রজেক্টটা আগে অ্যাড করি, দেখি এখন হয় কিনা। এই যে সাইড অডিট অপশনটা, আমি সাইড অডিটে ক্লিক করি এখান থেকে, সেটআপে এই যে হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে এই ধরনের প্রবলেম হয়, আপনারা কি করবেন, আগে এখান থেকে প্রজেক্ট আকারে অ্যাড করবেন। এই যে আমি অলরেডি প্রজেক্ট আকারে অ্যাড করে ফেলছি না, এখানে একটা এই যে এখানে অপশন ছিল লিঙ্ক অ্যাড করার, তখন ক্লিক করে লিঙ্ক অ্যাড করে ফেলছি, তখন কি এখন যদি সাইড অডিটে সেটআপে দেয় তাহলে এখানে বের করে দিবে। সেমভাবে যে দেখেন ব্যাকলিঙ্ক অডিট, মানে এই একটার মধ্যে সব কিছু এখানে আসে। হ্যাঁ, তো আমি আগে সাইটটাকে অডিট করি, সাইড অডিটে দিলাম, সাইড অডিটের রেজাল্টটা বের করে কয়টা দিচ্ছে, এই যে 100টা লেখা আছে, দেন স্টার্ট সাইড অডিট। তো এবার সে করুক, আমি চোখ বন্ধ করে ঘুমাই, আর তোমার কোনো কাজ নেই, রেজাল্ট তো সেই বের করবে। তো টাইম লাগবে না, সে অডিট করবে না, রেজাল্টটা একটু তো টাইম দিতে হবে তাকে। সেই যে এখানে লেখা, এখানে উঠবে পেজ যে অডিট করতেছে, এই যে এখানে উঠবে একটার পর একটা, এখন 1 নাম্বার পেজ, প্রথম পেজটাকে অডিট করতেছে, এরপর 2 নাম্বার, এই যে 2 নাম্বার আসছে, এরকম করে অডিট করতে থাকবে। তো এরকম 100টা পেজ সে অডিট করে দিবে। আচ্ছা দেখেন, তাহলে এই ওয়েবসাইটে 96টা পেজ ছিল, যার কারণে 96 পেজটাই সে কি করে দিয়েছে, অডিট করে দিয়েছে। এখন আমরা এখানে ভেতরে গেলে ডিটেলস রেজাল্টটা দেখতে পাবো। তো এখানে আসার পরে দেখেন এখানে এরর আছে, ওয়ার্নিং আছে এতগুলা, নোটিশ আছে এতগুলা। তো মেইনলি আমরা এররসগুলো দেখব, এররসগুলোতে ক্লিক দিব। এররসগুলোতে ক্লিক দেওয়ার পরে যে দেখেন এখানে অপশন আসছে, তার হচ্ছে ব্রোকেন লিঙ্ক আছে প্রায় কত 89, এরপরে হচ্ছে ডুপ্লিকেট ট্যাগ। দেখেন এখানে আরও একটা ব্যাপার, তার আরও একটু ডিটেলসে দেখাচ্ছে, আমরা তো হয়তো শুধুমাত্র আছে কি নাই সেটা দেখছিলাম। হ্যাঁ, এ কিন্তু এখানে আরেকটা ব্যাপার চেক করছে, টাইটেল, সেম টাইটেলটা অন্য কোনো পেজে ইউজ করছে কিনা, একই টাইটেল সে ভিন্ন ভিন্ন পেজে ইউজ করছে কিনা সেই বিষয়টাও কিন্তু সে চেক করছে। হ্যাঁ, তো এটাও আসলে ইম্পর্টেন্ট, তখন হচ্ছে ডুপ্লিকেট ইস্যু থাকে, কারণ আমি একটা টাইটেল বিভিন্ন পেজে যদি একই টাইটেল ইউজ করতে থাকি তাহলে তার কোনো লাভ নেই আমার, বুঝতে পারছেন? তো এখানে 81টা পেজ পাইছে যেখানে ডুপ্লিকেট ট্যাগ ইউজ হয়েছে, ডুপ্লিকেট টাইটেল ইউজ হয়েছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে 81টা পেজ আবার ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু আছে, এখানে আবার একটু ডিটেলস আরও কিছু রেজাল্ট আছে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন 2টা পেজে হচ্ছে ডুপ্লিকেট ম্যাটা ডেসক্রিপশন আছে। কয়টা পেজে? 2টা পেজে ডুপ্লিকেট ম্যাটা ডেসক্রিপশন আছে। এই যে এখানে ক্লিক করলে আবার ডিটেলস পাবেন, এই জায়গায় যদি ক্লিক করেন এই যে লিঙ্কগুলো সহ দেওয়া আছে এখানে। হ্যাঁ, প্রত্যেকটা ইস্যুতে এই যে এখানে যদি ক্লিক করেন এই যে লিঙ্কগুলো দেওয়া আছে এখানে প্রত্যেকটা পার্টের। এরপরে হচ্ছে এখানে আরও ইস্যু আর কি আছে, আর তো কোনো ইস্যু দেখছি না এখানে আরোরে, আর কোনো ইস্যু নাই এখন আপাতত, কারণ ইস্যু থাকলে এখানে এরকম করে মার্কিং করা থাকতো। এরপর ওয়ার্নিংয়ে কী কী আছে একটু করে দেখি, ওয়ার্নিংয়ে কী কী দিয়েছে আমাদের দেখার মতো। এখানে ওয়ার্নিংয়ে সিএসএস জাভাস্ক্রিপ্টের কিছু ইস্যু দেখাচ্ছে যেগুলো আমাদের দেখার মতো কিছু নেই, বাট এখানে আরও কিছু ইস্যু আছে। 87টা পেজে ম্যাটা ডেসক্রিপশন ইউজ করা নাই, তার 87টা পেজে কি নাই, ম্যাটা ডেসক্রিপশন ইউজ করা নাই।
তারপর 87টা পেজে লো ওয়ার্ড কাউন্ট, এটা হচ্ছে কন্টেন্ট শর্ট, এটা বোঝাচ্ছে মানে কন্টেন্টগুলো শর্ট ইউজ করছে, যেটা আমরা অ্যাভারেজে প্রত্যেকটা পেজে ট্রাই করি 500-600 মিনিমাম 500-600 ওয়ার্ডের কন্টেন্ট যাতে থাকে ও করেই। হ্যাঁ, প্রতিটা পেজে বলতে হচ্ছে যে পেজগুলোতে কন্টেন্ট থাকে আর কি, সব পেজে তার কন্টেন্ট থাকে না, যে পেজগুলোতে কন্টেন্ট থাকবে ওগুলোতে মিনিমাম কত 500-600 ওয়ার্ডের যাতে কন্টেন্ট থাকে সেটাই আমরা এনশিওর করার ট্রাই করি। তারপর হচ্ছে এখানে 4টা পেজে ইউআরএল আন্ডারস্কোর দিয়েছে, দেখি একটু কেন আন্ডারস্কোর দিয়েছে। এই যে দেখেন হোল্ডিং সলিউশন দেখেন একই, দেখছেন 4টা ইউআরএল কি সেম ইউআরএল মানে কাউন্ট করা হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়টাও সে এখানে ধরছে। এরপরে হচ্ছে 3টা ইমেজে কি নাই, অল্টার টেক্সট নাই, কোন কোন ইমেজে নাই সেই ইমেজের রেজাল্টগুলো এখানে দিয়ে দিছে, যে লিঙ্ক সহ ইমেজের লিঙ্ক, এই যে এটাতে গেলে ইমেজটা দেখতে পাবেন এখানে, এই যে এই ব্ল্যাঙ্ক একটা ইমেজ, এরকম একটা জাস্ট ব্ল্যাঙ্ক ইমেজটা এখানে দেওয়া আছে যেটা কি নাই, এর টেক্সট নাই, দেখছেন আরো ডিটেলসের রেজাল্ট পাচ্ছেন না এখন এখানে। হ্যাঁ, তো টুলসের সুবিধাটা হচ্ছে এটা যে এক ক্লিকেই অনেকগুলো রেজাল্ট একসাথে বের করে ফেলা যায়। তো এখন এখান থেকে আবার সুন্দর করে রিপোর্টটা রেডি করতে হবে, এটা তো জাস্ট ওয়ার্নিংগুলো দিয়েছে, এগুলো আবার ম্যানুয়ালি আপনাকে এখানে যেভাবে আমরা করেছি একটু কষ্ট করে ম্যানুয়ালি ওই কমেন্টগুলো ওখান থেকে দেখে এখানে আবার আর তো প্রত্যেকটা ইউআরএল নিতে হচ্ছে না, শুধুমাত্র প্রবলেমেটিক ইউআরএলগুলো নেবেন। আমরা তখন করার সময় কি করেছি, আমরা তো আর জানি না কোন পেজে প্রবলেম আছে কোন পেজে প্রবলেম নাই, তখন আমরা এর জন্য কি করছি প্রত্যেকটা পেজ চেক করছি না, বাট এখন তো আমরা এখানে কি পেয়ে গেছি, প্রবলেমেটিক পেজগুলো পাই গেছি। তো আমরা জাস্ট ওই পার্টগুলাই নিব, প্রবলেমেটিক পেজগুলোর ইউআরএলগুলো নিয়ে নিব, ইউআরএলগুলো নিয়ে জাস্ট বলে দিব যে তোমার এই পেজে এই প্রবলেম আছে, এই পেজে এই প্রবলেম আছে, আর টাইটেলে বলে দিব যে তোমার এই প্রবলেম আছে। হ্যাঁ, তখন যদি আমরা টেকনিক্যাল এসইওটা করি, মানে টেকনিক্যাল বলতে হচ্ছে কি বোঝাচ্ছি, যখন টুলসের সাহায্য করব রিপোর্ট কিন্তু আমাকে এভাবেই দিতে হবে, কিন্তু তখন আমরা কি করছিলাম আলাদা আলাদা করে একটা একটা করে বের করছি, বাট এখন আমার আলাদা আলাদা করে একটা একটা বের করতে হয় না, একসাথে সে রেজাল্ট দিয়ে দিয়েছে। আর রেজাল্টের ক্ষেত্রে সে শুধুমাত্র কোনগুলো দিয়েছে আমাকে, যেগুলোর প্রবলেম আছে। তাহলে আমরা এখন কি করব, অনলি জাস্ট প্রবলেমগুলোই নিব, প্রবলেমগুলো নিয়ে প্রবলেমের ইউআরএলগুলো দিয়ে অন পেজ রিলেটেড যেগুলো ইস্যু ছিল, টাইটেল রিলেটেড, মেটা ডেসক্রিপশন রিলেটেড যে ইস্যুগুলো ছিল ওই ইউআরএলগুলো এখানে নিয়ে এখানে বলে দিব টাইটেল ইস্যু ছিল, মেটা ডেসক্রিপশন ইস্যু ছিল। বুঝতে পারছেন কি বলতে চেয়েছে? নিয়ে দেন রিপোর্টটা ঠিকই ম্যানুয়ালি রেডি করে সাবমিট করতে হবে। অথবা এটাও কিন্তু এক্সপোর্ট করা যায়, এই রিপোর্টটাও কিন্তু কি করা যায়, এক্সপোর্ট করা যায়, যে এখানে অপশন আছে পিডিএফ আকারে কি করা যায়, এক্সপোর্ট করা যায়। কিন্তু ডিরেক্ট এটা দিয়ে দিলে আবার বেটার হয় না, কারণ আমি যে বললাম এখানে আবার এক্সট্রা কিছু পার্ট আছে যেগুলো আমাদের প্রয়োজনও নাই, এখানে এক্সট্রা কিছু পার্ট আছে যেগুলো আমাদের কি নাই, প্রয়োজনই নাই, শুধুমাত্র আমাদের যে প্রয়োজনগুলো আছে ওগুলোর উপর প্রয়োজন আমি ম্যানুয়াল একটা রিপোর্ট রেডি করব। কথা কি বুঝতে পারছেন? এ হচ্ছে আমাদের অডিটের ফিচার্স, আমাদেরকে এভাবে করে ওয়েবসাইট অডিট করতে হবে সচরাচর। এই যে হ্যাঁ হ্যাঁ নিতে হবে, নিতে হবে। আমরা প্রয়োজনে আলাদা সেকশন করব, কারণ ইন্টারনাল লিঙ্কিং ব্রোকেন লিঙ্কিং এর যদি আমার কোনো আলাদা সেকশন নাই এখানে আছে, আমরা প্রয়োজনে এখানে আলাদা একটা কি নিব, এই যে নিউ শিটে গিয়ে লিখবো যেটা কিসের ইস্যু ছিল, ইন্টারনাল লিঙ্কিং এর ইস্যু ছিল, ইন্টারনাল ব্রোকেন ইস্যু ছিল। তো এখানে ইন্টারনাল ব্রোকেন লিঙ্ক লিখে দিয়ে তারপর ইউআরএলগুলো এখানে সেট করে দিতে পারি। হ্যাঁ, জাস্ট কপি করে বসে দিবেন, ওখানে আর কিছু করার নেই আপনার। বুঝতে পারছেন? আবার যেটা বললাম এটা পুরো শিটটাকে কি করা যায়, ডাউনলোড করা যায়, বাট পুরো শিটটাকে ডাউনলোড করলে যে বললাম এক্সট্রা অনেকগুলো ফিচার্স থাকে, শুধু শুধু ওগুলো নিয়ে কোনো লাভ নাই, যার কারণে আমরা এরর আর হচ্ছে ওয়ার্নিং, এররস এবং ওয়ার্নিংস, হ্যাঁ যেগুলো ঠিক আছে ওগুলো তার তেমন ঝামেলা নেই, আমাদের এররস এবং ওয়ার্নিংসগুলো। অথবা স্ক্রল করে নিচের দিকে আসলে টপ ইস্যুস নামে একটা অপশন পাবেন, এই যেখানে ভিউ ডিটেলসে গেলে তখন আবার ওয়ার্নিংস এবং ওগুলো সবগুলো একসাথে এখানে শো করতেছে, এই যে একসাথে একই লাইনে সব কিছু আছে এখানে। বুঝতে পারছেন? তো এ হচ্ছে আমাদের অডিটের পার্ট, এভাবে করে অডিট করতে হবে। এখন আপনাদের এই পার্টের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকবে ম্যানুয়াল অডিটটা, আপাতত এটা করার দরকার নেই, কারণ এটা তো অলরেডি বুঝছেন, এক ক্লিক দিলে রেজাল্ট বের হয়ে যাবে। তো আমরা ম্যানুয়াল অডিটটা করার ট্রাই করব। গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট নেবেন, আপনারা আপনাদের পছন্দ মতো গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট নেবেন, যেভাবে আমরা কম্পিটিটর ওয়েবসাইট নিছি না আপনারাই নেন গুগল থেকে, কারণ আমি যদি দিয়ে দিই সবাই যদি কপি পেস্ট করতে থাকেন তাহলে আমি কেমনে বুঝবো কে করছেন না করছেন। আমি যদি একটা দিয়ে দিই দেখবেন কেউ না কেউ চুরি চামারি করে ফেলছে ওখানে, তাই আমি কেমনে বুঝবো যে সে চুরি চামারি যে করে ফেলছে ওখানে, বুঝেন নাই? তো এই জন্য নিজের পছন্দ মতো গুগল থেকে একটা কি নেবেন, সাইট নেবেন, কিভাবে নেবেন সেটাও বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন। কি করবেন, আমরা কিওয়ার্ড রিসার্চ করছি না, ওখান থেকে কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করব। যেমন ধরেন
বেস্ট আই শ্যাডোটা দিয়েই সার্চ করি ধরেন। তো বেস্ট আই শ্যাডো দিয়ে সার্চ করার পরে প্রথম দিকের কোনো সাইট নিব না, আমরা একদম স্ক্রল করে নিচের দিকে এসে লাস্টের দিক থেকে নিব সাইট। আমরা কি করব, একদম লাস্টের দিক থেকে একটা সাইট নিব। পিন্টারেস্ট না আবার, কিন্তু সোশ্যাল মিডিয়া টিডিয়াগুলো তো আমরা চিনি, যেমন ধরেন এই সাইটটা, আমি এই সাইটটা নিলাম। তাহলে এই সাইটে জাস্ট একটা পেজ, আমি কি নিব, .com পর্যন্ত নিব অনলি, এই বাকিগুলো বাদ দিয়ে কি করব, .com পর্যন্ত। এবার আমি অডিট করা শুরু করব, .com পর্যন্ত থেকে শুরু করে অডিট করব। তো এরকম একটা পেজ নিয়ে ইউআরএলটা নিয়ে রাখবেন, নিয়ে তারপর হচ্ছে যে আমি যেভাবে করে করেছি করবেন। সেক্ষেত্রে মিনিমাম 10টা পেজ, কয়টা পেজ, মিনিমাম 10টা পেজ অডিট করবেন। কারণ এই যে অন পেজে যেরকম আমরা 10টা পেজ অন পেজ কন্টেন্ট কোয়ালিটিগুলো প্রত্যেকটা কয়টা করবেন, মিনিমাম 10টা পেজ করবেন। হ্যাঁ বুঝি নাই, আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো 10টা নিতে পারবেন আপনার। আচ্ছা 10টা না থাকলে ওইরকম সাইট দিব না আমরা, যেটাতে 10টা নাই, 10টা আছে এই টাইপের একটা সাইট আমরা খুঁজে নিব আর কি প্রয়োজনে। হ্যাঁ এখানে আছে, এই সাইটে যেমন 10টা পেজ আছেই। তো মিনিমাম 10টা পেজ আমি যেভাবে করে করছিলাম আর কি, হোম পেজকে টার্গেট করে তারপর আস্তে আস্তে আলাদা আলাদা পেজগুলো চেক করছি না, সেমভাবে আপনারা আলাদা আলাদা করে গিয়ে পেজগুলোকে চেক করবেন আর কি। কথা কি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি?